আমরা নিজেদের বহুমাত্রিক স্বরগুলো সম্পর্কে আরো সচেতন হয়ে উঠছি। আপনি আক্ষরিক অর্থেই সূর্য থেকে আসা এই নিষ্কলঙ্ক জীবন্ত সংকেতগুলোতে সিক্ত হচ্ছেন। তারা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তরঙ্গমালার কথা বলেছেন যা এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। সেগুলো আমাদের সৌরজগতের বাইরের সৌরকেন্দ্র এবং পৃথিবীর অভ্যন্তর উভয় স্থান থেকেই আসবে, এবং সেখানে স্পন্দনের একটি ধারাও আসছিল। মানব জাতি যে জিনিসগুলো হারিয়েছে তার মধ্যে একটি হলো শক্তিগতভাবে অনুভব করার এবং বিচার বিবেচনা করার ক্ষমতা। অত্যন্ত উন্নত আলোক বীজ, তারা এই আলোক তন্তুগুলো তৈরি করছে যা সমস্ত গ্রিড সিস্টেম, পৃথিবীর ভৌত সিস্টেমের মধ্য দিয়ে শিকড় গেড়েছে, এবং তারা আক্ষরিক অর্থেই স্ফটিকাকার রূপের মধ্যে সবকিছুকে নতুন আকার দিচ্ছে ও পরিবর্তন করছে। এটি একটি অনন্য বিন্যাস যা নিজেই একটি অত্যন্ত উচ্চ স্তরের শক্তি এবং চেতনা ধারণ করে। এটি মানব জাতির নিজস্ব জাগরণের একটি অবিচ্ছেদ্য অংশ। আপনার মূল হৃদয়ের বুদ্ধিমত্তার সত্তাই হলো অন্যান্য সত্তার সাথে সমস্ত সুন্দর সংযোগের প্রবেশদ্বার। তাই অক্টারিয়ান এবং কিছু প্লাটিয়ান এখন এগিয়ে আসছেন। সুতরাং তারা আসলে একটি হালনাগাদ তথ্য দিতে চান। তারা বলছেন যে এটি অন্যতম সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যা তারা মানব জাতিকে জানাতে চান। হার্ট কোহেরেন্স কোলাবোরেটিভে সবাইকে স্বাগতম। আজকের দিনটি খুবই সুন্দর, কারণ আমাদের সাথে আছেন সারা বিশ্বের অন্যতম হৃদয় কেন্দ্রিক একজন মানুষ, যিনি লিয়া এবং আমার একজন অত্যন্ত প্রিয় বন্ধু হয়ে উঠেছেন। আমরা আপনাকে ভালোবাসি এবং তাই আপনাকে আবার আমাদের সাথে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ডক্টর ডেভিড ক্লেমেন্স। সবাই কেমন আছেন? ডেভিড: হ্যালো। হ্যাঁ, এবং একইভাবে কাইল। হ্যাঁ, এবং হ্যাঁ, আপনাদের সাথে পরিচিত হওয়া, আপনাদের চমৎকার কাজগুলো দেখা এবং আপনাদের সাথে পরিচিত হওয়ার এই যাত্রাটা খুবই মজার ছিল। এবং আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, কারণ আমি যখন আপনাদের সাথে আসি তখন আমার খুব মজা হয় এবং আজকের দিনটি কিভাবে এগোয় তা দেখার জন্য আমি সত্যি অধীর আগ্রহে অপেক্ষা করছি। চলুন শুরু করা যাক। এবং ডেভিড অত্যন্ত উদারভাবে আজ রাতে আমাদের একটি নতুন কিছু করার অনুমতি দিয়েছেন, যেখানে আমরা আমাদের সদস্যদের কাছ থেকে সরাসরি প্রশ্ন গ্রহণ করতে যাচ্ছি, যা সত্যিই দারুণ। তাই এই অনুমতি দেওয়ার জন্য ডেভিডকে ধন্যবাদ। দেখা যাক কেমন হয়। এটা খুব মজার হবে। আমাদের একটি সুন্দর কমিউনিটি আছে এবং তারা আপনাকে ভালোবাসে, তাই তাদের সাথে আপনার আলাপচারিতা করাটা দারুণ হবে। কিন্তু শুরু করার আগে, ডেভিড, আপনার জীবনে নতুন কি আছে? গাইডরা কি নিয়ে আসছে? আপনার জন্য নতুন এবং উত্তেজনাপূর্ণ কি আছে? হ্যাঁ, এটা আচ্ছা, অবশ্যই এই তরঙ্গগুলো, যার কথা টিম বলেছে। এবং আবারও, যারা এই বিষয়ে নতুন, তাদের জন্য বলছি, আমার টিমগুলো আসলে অনেকগুলো ভিন্ন ভিন্ন সত্তাকে বোঝানোর জন্য একটি এক শব্দের ছাতা, যার মধ্যে পৃথিবীর সত্তারাও অন্তর্ভুক্ত, খুবই উন্নত সত্তারা। তাই আমি তাদের পুরো তালিকা না দিয়ে শুধু টিম হিসেবেই উল্লেখ করি। যাই হোক, তারা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ একাধিক তরঙ্গের কথা বলেছিল যা বয়ে যাবে। এই তরঙ্গগুলো আমাদের সৌরজগতের বাইরের সৌর কেন্দ্র এবং পৃথিবীর ভেতর উভয় দিক থেকেই আসবে। এগুলো ধারাবাহিক স্পন্দনের মাধ্যমে আসবে এবং এর প্রত্যেকটির মাত্রা ক্রমাগত বাড়তে থাকবে। এর মাঝে একটি ভারসাম্য বা সমন্বয়ের সময় থাকবে, যাতে মানুষও এই শক্তিগুলোর সাথে নিজেদের মানিয়ে নিতে পারে। আমরা এর মধ্যে বেশ কয়েকটির মধ্য দিয়ে গিয়েছি। আমার মনে আছে, আমি আমার মঞ্চে দাঁড়িয়ে ইতস্তত করে মানুষদের জিজ্ঞেস করেছিলাম, কোনো নির্দিষ্ট দিনে কেউ কি কিছু অনুভব করেছেন? দলটি বলেছিল, এই দিনেই এই তরঙ্গটি এসেছিল, কারণ আমি সকালে ঘুম থেকে ওঠার পর এটি ছিল বিশাল। ওয়াও, আমার ঈশ্বর, শক্তি ছিল অবিশ্বাস্য রকম বেশি। আর বাকি সবাই বলছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও এটা অনুভব করেছি। সুতরাং বিপুল সংখ্যক মানুষ এটি অনুভব করেছিল। কিন্তু তারা বলছে যে আমরা এখন আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তরঙ্গের মধ্য দিয়ে যাচ্ছি। এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এটা কেবল বাড়তেই থাকবে, আরো বাড়তেই থাকবে এবং আরো বাড়তে থাকবে এবং এর চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, তবে সেটা সম্ভবত জুনের শেষের দিকে বা জুলাইয়ের শুরুতে, এবং তারপর এটা শান্ত হয়ে যাবে। তাই আমি নিশ্চিত যে অনেকেই ইতিমধ্যে বেশ তাৎপর্যপূর্ণ এক উত্তরণের মতো বিষয় অনুভব করেছেন, কারণ পুরনো বিষয়গুলোকে সামনে ঠেলে বের করে আনার ফলে আমি বেশ কিছুটা নাড়িয়ে দিয়েছি। তো হ্যাঁ, তারা বলেছে যে এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং পর্দার আড়ালে অনেক কিছুই সত্যিই রূপান্তরিত হচ্ছে এবং এই তরঙ্গগুলো একে অতি দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই হ্যাঁ, আমি এটা নিয়ে খুব উত্তেজিত। আমি অবশ্যই এটা অনুভব করেছি এবং আমি জানি আমাদের শ্রোতারাও করেছেন। কিন্তু আমরা কমিউনিটির প্রশ্নগুলোতে যাওয়ার আগে, এই সময় আমরা কি অনুভব করতে পারি এবং এটিকে যথাসম্ভব ভালোভাবে সামাল দেওয়ার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আমি বলবো যে আমার চলার পথে আমি যে জিনিসগুলো শিখেছি তার মধ্যে একটি হলো, আমাকে অনেক ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে যেতে হয়েছে, এদিক ওদিক লাথি খেতে হয়েছে, অথবা আমার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় বিভিন্ন জিনিস বেরিয়ে এসেছে। আর জানেন তো, আমার দলের সদস্যরা সবসময়ই খুব রসিক, হাসি খুশি এবং বেশ আমোদে প্রকৃতির। এবং অবশেষে আমি এই ধারণা পেলাম যে তারা যা বলতে চাইছিল তা হলো, আপনাকে বুঝতে হবে যে আসলে এই সব গোলমালের কারণ হলো আমাদের নিজেদেরই প্রতিরোধ। আমরা না বুঝেই প্রতিরোধ করে চলেছি, কারণ এই শক্তি প্রবাহ আসলে পুরনো জিনিসগুলোকেই বের করে দিচ্ছে। পরিচয় থেকে শুরু করে সমস্ত মানসিক আঘাত,
শক্তি, এমন সব জিনিস যা আমরা মুক্ত হতে দিতে অস্বীকার করেছি। এই সব কিছুই বহু জন্ম ধরে বোঝা হয়ে জমে আছে, আর এই তরঙ্গগুলো স্পন্দিত হয়ে বয়ে চলেছে এবং এই জিনিসগুলোকে এমন এক জায়গায় নিয়ে আসছে যেখানে সেগুলোকে সচেতনভাবে চেনা এবং ছেড়ে দেওয়া যায়। এটা বুঝতে আমার বেশ কিছুটা সময় লেগেছে, কিন্তু তারা বলছিল যে আপনি যত বেশি শান্ত পর্যবেক্ষকের উচ্চতর আত্ম অবস্থায় যেতে পারবেন ততই ভালো। কেবল যা ঘটছে তা পর্যবেক্ষণ করুন এবং এর সাথে জড়িয়ে পড়বেন না। এটিকে মোকাবেলা করার চেষ্টা করবেন না বা এমন ভাব দেখাবেন না যে ঠিক আছে, আমাকে এই জিনিসটা সামলাতে হবে। তারা বলছে কারণ এখন এই জিনিসগুলোর বেশিরভাগই যেন উপচে পড়ছে, এগুলোকে শুধু বেরিয়ে আসতে হবে। এবং আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে শক্তি এতটাই বেড়ে যাচ্ছে যে বহু প্রাচীন জিনিস যা অনেকদিন ধরে গভীরে লুকিয়ে ছিল তা এখন উপরিভাগে উঠে আসছে। তাই মানুষ হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখছে যে একদিন তারা খুব ভালো অনুভব করছিল, আবার পরদিনই তাদের খুব খারাপ লাগছে। এটা কোথা থেকে এলো? আর মনে হচ্ছে যেন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। এবং এগুলো এমন সব জিনিস যা আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে এলো, কারণ এগুলো এতটাই পুরনো এবং প্রাচীন। এটা কি তার কোনো প্রেক্ষাপট থাকে না, তাই মন বোঝার চেষ্টা করে এখানে কি হচ্ছে, এটা কি খণ্ড খণ্ড অংশগুলো জোড়া লাগানোর চেষ্টা করে। কিন্তু তারা বলছে সবচেয়ে ভালো কাজ হলো তা না করা, শুধু শান্ত পর্যবেক্ষণের অবস্থায় চলে যাওয়া। কারণ যখন আপনি তা করেন তখন আপনি এক ধরনের পূর্ণ সচেতন স্বীকৃতি এবং ছেড়ে দেওয়াকে বেশ স্বাভাবিকভাবেই ঘটতে দেন। আর এভাবেই উচ্চতর সত্তা তা করতে পারে এবং উচ্চতর সত্তা সবকিছু দেখতে পায় এবং প্রকৃতপক্ষে আপনার জন্য এটিকে দ্রবীভূত করতে ও দ্রুত দূরে সরিয়ে দিতে শুরু করতে পারে। সুতরাং এটি একটি খুব সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী কাজ যা মানুষ করতে পারে। তবে এটাও ঠিক যে এই মুহূর্তে যে প্রবাহটি ঘটছে তা মানুষকে তাদের মূল সত্তা, তাদের উচ্চতর সত্তা বা আপনি যা বলুন না কেন তার মধ্যে স্থির হতে বা পুনরায় মিশে যেতে সাহায্য করে। আমি জানি মানুষ একে ভিন্ন ভিন্ন নামে ডাকে, কিন্তু এটি হলো মূল উৎস বুদ্ধিমত্তার সত্তা যা সামনে চলে আসছে। এবং অনেক পুরনো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, পরিচয়, বোঝা, যেমনটা আমি বললাম, এগুলো এমন সব জিনিস যা আমরা নিজেদের সত্তা হিসেবে ধরে রেখেছিলাম এবং এই জীবন, পূর্বজন্ম, এমনকি অন্যান্য গ্রহের এমন সব জীবন থেকে নিজেদের পরিচয় হিসেবে ভাবতাম যেগুলোতে থাকার কথা আমাদের মনেও নেই। সুতরাং এখন একটা বিশাল পরিষ্করণ চলছে। আর তাই দলগুলো যে পদ্ধতিগুলো নিয়ে এসেছে তার মধ্যে একটি হলো ছন্দবদ্ধ শ্বাস প্রশ্বাস, যা নিয়ে আমি মনে হয় আগেও কথা বলেছি। খুব সহজ একটি পদ্ধতি। এটা প্রত্যেকের জন্য ধীর বা দ্রুত, গভীর বা অগভীর হতে পারে। এটা আমাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্র এবং এর একটি আদর্শ অবস্থা আছে। আপনি এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন। আপনি দ্রুত করবেন, ধীরে করবেন, গভীর করবেন, অগভীর করবেন এবং আপনি এমন একটি পর্যায়ে পৌঁছাবেন যেখানে এটি আপনার সবচেয়ে শান্তিপূর্ণ, সবচেয়ে আনন্দদায়ক, সবচেয়ে আরামদায়ক শ্বাস প্রশ্বাসের ছন্দে পরিণত হবে। এবং তারা বলছে যে শ্বাস প্রশ্বাস পদ্ধতির মাধ্যমে আপনি সেখানেই সবচেয়ে বেশি গ্রহণক্ষম ও উন্মুক্ত থাকেন, যা আপনার উচ্চতর সত্তাকে ভেতরে আসতে দেয়। এবং তারপর আপনি আপনার উচ্চতর সত্তাকে আপনার মধ্যে, আপনার কোষ, আপনার মন, আপনার সমস্ত স্তর, অনুভূতি এবং আপনার মানব রূপ গঠনকারী প্রতিটি স্তরের সাথে মিশে যেতে আমন্ত্রণ জানাতে পারেন। এবং আপনি এটা যে কোনো জায়গায় করতে পারেন। আমি মজা করে বলেছি, জানেন, আপনি চাইলে এটা সুপারমার্কেটে, সিনেমা হলে, যেখানে খুশি সেখানে করতে পারেন। এবং জানেন, আপনার উচ্চতর সত্তা আপনার মধ্যে মিশে যাবে এবং আপনার উচ্চতর সত্তার সাথে সেই সম্পর্ক গড়ে তোলাটাই আমি দেখেছি সবচেয়ে শক্তিশালী জিনিস। এটি আপনার সবচেয়ে বড় মিত্র হতে পারে। এটি আপনাকে ভেতর থেকে চেনে, আপনি ঠিক কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা জানে এবং যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় তখন কিভাবে বাধাগুলো দূর করতে হয়, সরিয়ে দিতে হয় এবং আপনাকে সহায়তা করতে হয় তার সঠিক উপায়গুলোও জানে। সুতরাং হ্যাঁ, আমি বলবো এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুধু এই বিষয়গুলো থেকেই আপনাকে আমার লক্ষ লক্ষ প্রশ্ন করার আছে, কিন্তু আমাদের এমন অনেক লোক আছে যারা সত্যিই আপনার সাথে কথা বলতে চায়। আর প্রথমেই আমি লরেনকে ডাকছি, কারণ লরেন খুবই অসাধারণ। ডেভিড, আমি জানি না আমি আপনাকে এটা বলেছি কিনা, কিন্তু আমরা গত কয়েক মাসে এই কমিউনিটিটি তৈরি করেছি যেখানে আমরা প্রতিদিন হার্ট কোহেরেন্স অনুশীলন করি। আর তাই কমিউনিটির বিভিন্ন সদস্য এটি করার জন্য এগিয়ে এসেছেন এবং তাদের মধ্যে একজন হলেন লরেন। প্রতি শনিবার দুপুর 1টায় তিনি একটি প্রার্থনা চক্র এবং হার্ট কোহেরেন্স পরিচালনা করেন এবং তিনি সবচেয়ে চমৎকার একটি মেডিটেশন পরিচালনা করেন। তো লরেন, আপনি যখনই প্রস্তুত হবেন। ওহ, আমি আপনাকে পিন করে দিই যাতে সবাই আপনাকে দেখতে পায়। এই তো। ওহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ডেভিড। হ্যালো, হাই লরেন। আমার মনে হয় আপনি আপনার পরিচয়ের মাধ্যমেই আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমি যা ভাবছিলাম, যার উত্তর আপনি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন বলে আমার মনে হয়, তা হলো স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে অনেক কিছু বলার আছে এবং আমরা মানুষরা খুব দ্রুত পরিবর্তিত হই, তাই না?
আর তাই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেকে পুনরায় স্বাভাবিক করার মতো কিছু কঠিন ও সুসম্মত বিষয় আছে, এবং আপনি যত বেশি এটি করবেন তত বেশি একটি ভিত্তি তৈরি হবে যা আপনাকে শান্ত বা স্নায়ুতন্ত্রের শান্ত অবস্থায় থাকতে সাহায্য করবে। আমি ভাবছিলাম, আমার মনে হয় তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এমন আর কিছু কি আছে যা আপনি নিয়মিতভাবে লক্ষ্য করেছেন, যার মাধ্যমে আমরা আরো নিয়ন্ত্রিত থাকতে পারি? আমার মনে হয় আমাদের বারবার ফিরে যেতে হবে। আমি জানি না আমরা আদৌ থাকতে পারবো কিনা। ওই সংস্করণটি নিয়ে কোনো মন্তব্য? হ্যাঁ, না, অবশ্যই। দুঃখিত, আপনার কি তখন শেষ হয়েছিল? আমি আপনাকে কোনো প্রশ্ন করতে বাধা দিতে চাইনি। আমার সব শেষ। তো হ্যাঁ, না, আমি অবশ্যই বলবো যে আমার অভিজ্ঞতায় আমি যত বেশি আমার উচ্চতর সত্তার সাথে সংযোগ স্থাপনের অনুশীলন করেছি, এবং এটি এমনকি আপনার উচ্চতর সত্তাকে আপনার মধ্যে একটি শক্তি ক্ষেত্র স্থাপন করার জন্য একটি সাধারণ অনুরোধও হতে পারে, যা আপনার উচ্চতর সত্তাকে আপনার সাথে একীভূত ও মিশ্রিত করতে শুরু করে। আর আমি আগে হৃদয় কেন্দ্রিক হওয়ার পরিবর্তে অবিশ্বাস্যভাবে মন কেন্দ্রিক ছিলাম, এবং আমার মন সব জায়গায় অস্থির থাকতো, যেন আলোর গতিতে সব ধরনের বিষয় ছুটছে। এবং আমার হৃদয় কেন্দ্রে ফিরে আসার পর আমার মন স্বাভাবিকভাবেই শান্ত ও স্থির হয়েছে। এবং আর্টুরিয়ানরা, আমি যে দলগুলোর সাথে কাজ করি তাদের মধ্যে একটি বিষয় খুব স্পষ্ট ছিল, কারণ তারা একটি অত্যন্ত উন্নত জাতি এবং সবচেয়ে আশ্চর্যজনক জীবন্ত শক্তি উদ্ভাবন তৈরি করেছে যা অভাবনীয়। এবং তারা বলছিল যে আপনার হৃদয় কেন্দ্রের বুদ্ধিমত্তায় বাস করা এবং মন কেন্দ্রিক বা মন বুদ্ধিমত্তা ভিত্তিক হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, এবং তারা সেখান থেকেই কাজ করে। এভাবেই তারা সেই অলৌকিক কাজগুলো করতে সক্ষম হচ্ছিল, কারণ তারা বলছিল যে মন নিজেই একটি সুন্দর হাতিয়ার, কিন্তু এরও একটি সীমা আছে এবং আপনি এক ধরনের সীমাবদ্ধতায় পৌঁছান। আর সৃজনশীল বিশুদ্ধ প্রেরণা এবং হৃদয়ের স্থিরতা ছাড়া এটি কেবল নিজেরই এক ধরনের, বলতে গেলে, বাক্সের মধ্যে ঘুরতে থাকবে। কিন্তু আপনার প্রশ্নে ফিরে আসি, আমি দেখেছি যে আপনি যত বেশি, খুব সহজভাবে হৃদয়ের কেন্দ্রের সাথে সংযোগ স্থাপন করবেন এবং সেই শক্তিকে আপনার স্নায়ুতন্ত্র, আপনার কোষ, আপনার কোষীয় কাঠামোতে প্রবেশ করতে ও তাকে আবৃত করতে দেবেন, তখন একটি স্বাভাবিক, প্রায় মমি করার মতো প্রভাব দেখা যায়, যেখানে হৃদয়ের কেন্দ্র থেকে নির্গত জীবন্ত বুদ্ধিমান শক্তি স্নায়ুতন্ত্রের অত্যন্ত শক্তিশালী প্রকৃতিকে প্রশমিত, শান্ত এবং পুনঃস্থাপন করে। এটা যেভাবে কাজ করে, মানে দলগুলো যে বিষয়টা স্পষ্ট করেছে তা হলো, এই তরঙ্গগুলো মানুষকে তাদের হৃদয়ের বুদ্ধিমত্তার সত্যে ফিরিয়ে আনতে সাহায্য করছে। এর ফলে তারা তাদের মানসিক বা শারীরিক অভিজ্ঞতার ঊর্ধ্বে, অতীতে তারা আসলে কে ছিলেন সে সম্পর্কে আরো বেশি স্মৃতিশক্তি ও উপলব্ধি লাভ করবে। তাই হ্যাঁ, আমি খুব সহজ ভাষায় বলবো যে ব্যাপারটা আসলেই এমন, শুধু হৃদয়ের কেন্দ্রের সাথে সংযোগ স্থাপন করা এবং আক্ষরিক অর্থেই নিজেকে গলে যেতে দেওয়া ও কোথায় প্রতিরোধ আছে সে সম্পর্কে সচেতন হওয়া। কারণ মানুষ হিসেবে আমাদের জীবনে যা কিছু সহ্য করতে হয়েছে বা করতে হয়েছে, তার কারণে আমরা হৃদয়ের কেন্দ্রে সেই কোমল ও উন্মুক্ত অবস্থায় যেতে প্রচন্ড প্রতিরোধ গড়ে তুলেছি। আর তাই এটি অনেক মানুষকে কঠিন করে তুলেছে। কারো কারো খুব শক্ত খোলস থাকে, এবং এটি সাধারণত মনের প্রতিরক্ষামূলক ভঙ্গি বা প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠে। কিন্তু আপনি যখন আপনার হৃদয়ের কেন্দ্র থেকে নির্গত সেই শক্তিকে আপনার মনের মধ্যে আরো বেশি করে প্রবেশ করাবেন, তখন তা নরম হয়ে আসবে। এটা বুঝতে শুরু করে যে, ওহ, আমি ছেড়ে দিতে পারি, এটা ঠিক আছে, এটা নিরাপদ। তাই আমি বলবো এটাই সবচেয়ে শক্তিশালী উপায় এবং সবচেয়ে সহজ উপায়ও বটে, যা মনকে স্বাভাবিকভাবে শান্ত হতে এবং আপনার ভেতরের হৃদয়ের মূল বুদ্ধিমত্তার সাথে পুনরায় সংযুক্ত বা পুনরুজ্জীবিত হতে সাহায্য করে। তাই আমি আশা করি এটা আপনার প্রশ্নের উত্তর দিয়েছে। আর একটি কোমল হৃদয়ই আমাদের শক্তি। সত্যি, একদম তাই, একদম একদম হ্যাঁ। একটি উন্মুক্ত কোমল হৃদয়ের অর্থ হলো আপনার কাছে খুব উচ্চ স্তরের বুদ্ধিমত্তার প্রবেশাধিকার আছে। আপনি আর আত্মরক্ষামূলক নন। আপনি এখন প্রতিক্রিয়াশীল উপায়ে নয়, বরং বুদ্ধিদীপ্ত ও হৃদয় কেন্দ্রিক উপায়ে বিষয়গুলো মোকাবেলা করতে পারেন। এটা জীবনযাপনের সম্পূর্ণ ভিন্ন একটি উপায়। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও স্বাগতম। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। হ্যাঁ, লরেন, এত চমৎকার একজন মানুষ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে ভালোবাসি। আর এই প্রসঙ্গে যারা শুনছেন তাদের জন্য বলছি, আপনারা যদি হার্ট কোহেরেন্সের বিষয়ে আরো আগ্রহী হন, আমরা একটি কমিউনিটি তৈরি করেছি যেখানে আমরা প্রতিদিন হার্ট কোহেরেন্স অনুশীলন করি। আর যখন আমি এই ফিউচার সেলফ রিট্রিটগুলো করি এবং আমার ভবিষ্যৎ কল্পনা করি, তখন সবচেয়ে বড় যে জিনিসটা আমার মনে আসে তা হলো আরো বেশি হার্ট কোহেরেন্স। তাই আমাদের অনেক সদস্য ইউটিউব চ্যানেলে লাইভ হার্ট কোহেরেন্স স্ট্রিম করতে যাচ্ছেন। সুতরাং সেদিকে নজর রাখবেন, কারণ এটাই আমাদের মূল লক্ষ্য। তো আমাদের পরবর্তী ব্যক্তি অনেক কারণেই একজন কিংবদন্তি, কিন্তু তিনি আমার দেখা সবচেয়ে আশ্চর্যজনক শিল্পী। আপনি যদি তার পিছনে তাকান,
তাহলে যিশুর সেই ছবিটি দেখতে পাবেন। তিনি সেটি এঁকেছেন এবং তিনি আমার একজন খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন। তো জন, আজ আমাদের সাথে এখানে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ওহ, ধন্যবাদ কাইল। ধন্যবাদ ভাই, এই পরিচয়ের জন্য কৃতজ্ঞ। অবশ্যই। হাই হাই ডেভিড। হ্যালো জন, কেমন আছেন? যাই হোক, ছবিটা দারুণ। এটা সত্যিই অসাধারণ। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আমি আপনার প্রশংসা করি। আপনি যা কিছু এই পৃথিবীতে নিয়ে আসছেন এবং নিয়ে আসছেন তার সবকিছুর আমি প্রশংসা করি। বিশেষ করে আপনার হৃদয়ের বুদ্ধিমত্তা। আপনি যে একজন বুদ্ধিমান মানুষ তা স্পষ্ট, কিন্তু আমি জানি হৃদয়ের বুদ্ধিমত্তাটাই আসল চাবিকাঠি। হ্যাঁ, তবে আমি আপনার প্রাণবন্ত মনোভাবের সবচেয়ে বেশি প্রশংসা করি। এটা সত্যিই সতেজ করে তোলে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমার প্রশ্নটা আপনার দলকে কেন্দ্র করে, যাদের কথা আপনি প্রায়ই অনায়াসে বলেন। আপনার এমন একটি দল আছে যাদের সাথে আপনি সময় কাটান, আর আমিও যখন এটা করছি আমারও এমন একটা দল চাই যারা আমার সাথে এভাবে সময় কাটাবে। এটা খুব দারুণ মনে হয়, যেন তারা আপনার কাছে তথ্য নিয়ে আসছে। আমি জানি না আপনি এটাকে চ্যানেলিং এর সমতুল্য মনে করেন কিনা, কিন্তু আমি ভাবছি আপনি কি একজন ব্যতিক্রম নাকি এটা ভবিষ্যতের কোনো মানুষের মতো কিছু, ভবিষ্যতে আমাদের সকলের জন্য যা কিছু উপলব্ধ হবে তার একটি ঝলক, বুঝলেন? হ্যাঁ, এটা একটা আগ্রহের বিষয়। এই প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। আমি বলবো, যখন আমি প্রথম শুরু করেছিলাম, আমার পদার্থবিদ্যা এবং গণিতের পটভূমির কারণে আমি খুব সন্দিহান ছিলাম। উচ্চতর সত্তা বা হাই শেলফ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, তাই না? এই সব বিষয় নিয়ে আমার এক অত্যন্ত গভীর অভিজ্ঞতা হয়েছিল, যা আমার উচ্চতর সত্তা আমাকে দিয়েছিল যখন সে সরাসরি আমার শরীরে প্রবেশ করেছিল। এটা এমন ছিল যেন আমার বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতা এবং সংশয় দূর করার জন্যই এটা পরিকল্পিত হয়েছিল। কারণ আমি ভাবছিলাম, আরে এখানে তো সত্যিই কিছু একটা আছে। যাই হোক, তখন থেকেই আমার উচ্চতর সত্তা এবং তার দল, কারণ তারা অনেক বদলে গিয়েছিল, কখনো কখনো প্যালাডিয়ানরা আরো সক্রিয় হয়ে উঠত, আবার কখনো পিছিয়ে যেত, এবং তখন অন্য সত্তারা আসতো, আর তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দিকে মনোযোগ দিত। তারা আমাকে যে মূল প্রক্রিয়াটি করাতে চাইছিল তা হলো সর্বোচ্চ সত্তার সাথে, তোমার হৃদয়ের মূল বুদ্ধিমত্তার সাথে পুনরায় সংযুক্ত ও একীভূত হওয়া। মূল মনোযোগ, মূল মনোযোগ, মূল মনোযোগ। তারা বলছিল যে বাকি সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তোমার সমস্ত সহজাত ক্ষমতা, শোনার ক্ষমতা, যোগাযোগের ক্ষমতা, এই সবকিছুই খুব স্বাভাবিকভাবে উন্মোচিত হবে। আর তা হয়েছিল। আর তাই আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে, আমি আমার উচ্চতর সত্তার সাথে যত বেশি সংযোগ স্থাপন করি, কথোপকথনের মেরুত্বটা ততই স্পষ্ট হয়ে ওঠে। ধরুন, আমি একটা সাক্ষাৎকার দিচ্ছি, তারা সরাসরি আমার কথায় চলে আসবে, কারণ আমি যত বেশি, এবং এটা এমন একটা বিষয় জানিয়ে আমি সবসময় মানুষকে উচ্চতর সত্তার সাথে সংযোগ স্থাপনে উৎসাহিত করি। আমার কাছে এটাই সবকিছু। আপনার মূল হৃদয়ের বুদ্ধিমত্তার সত্তাই হলো অন্যান্য সত্তার সাথে সমস্ত সুন্দর সংযোগের প্রবেশদ্বার। আমি লক্ষ্য করেছি যে এই বিষয়টি আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হচ্ছে, কারণ এই সময় যখন আমরা মানুষকে তাদের হৃদয়ের বুদ্ধিমত্তার কেন্দ্রে প্রবেশ করতে সাহায্য করার জন্য এই বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, তখন মানুষের শক্তি সঞ্চালনের বা বিভিন্ন কাজ করার অনেক পুরনো পদ্ধতি হঠাৎ করেই বিলুপ্ত হতে শুরু করেছে। তারা ভাবছে, হায় ঈশ্বর, আমার ক্ষমতা কোথায় গেল? কিছু একটা চলে গেছে, কিছু একটা ঘটেছে। উদ্ধৃতি চিহ্ন। এবং বলুন, আসলে এটা ঘটেনি। এটা আসলে এক ধরনের পুরনো কাঠামো থেকে বেরিয়ে আসা, যেখানে আপনি একজন মানুষ হিসেবে কাজ করতেন, এবং এখন আপনাকে আপনার মূল সত্তায় ফিরে যেতে এবং সেখানে সংযোগ স্থাপন করতে বলা হচ্ছে। এবং যেমনটা আমি বললাম, আমরা খুব গভীর চিত্র পাই, মানে সবকিছু স্ফটিকের মতো স্বচ্ছভাবে দেখানো হয়। এবং আমার মতে এর মূল কারণ হলো আমার উচ্চতর সত্তার সাথে আমার গড়ে তোলা অবিরাম সম্পর্ক, উচ্চতর সত্তার সাথে মিশে যাওয়া এবং একীভূত হওয়ার জন্য আমি যে কাজ করি। আমার মতে ব্যাপারটা সত্যিই এতটাই সহজ। এবং তাই যখন আমি দলগুলোর সাথে কথা বলি, তারা যা করে তা হলো, তারা আমার উচ্চতর সত্তার সাথে বহুমাত্রিকভাবে সংযোগ স্থাপন করে এবং প্রবাহিত হয়, এবং সেভাবেই একটি যোগাযোগ তৈরি হয়, কারণ তাদের পক্ষে সাধারণ উপলব্ধির অবস্থায় একজন মানুষের সাথে সরাসরি যোগাযোগ করা বেশ কঠিন। তাই যখন আপনি সেই মূল উচ্চতর সত্তা বা হৃদয়ের বুদ্ধিমত্তার সংযোগকে সত্যিই বিকশিত করেন, তখন যোগাযোগ খুব সাবলীলভাবে ঘটতে পারে। তাই আমার কাছে এটাই মূল চাবিকাঠি। আমি বলবো, বাহ, ধন্যবাদ। আরে আপনাকে স্বাগতম। অবশ্যই। আরে জোন, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো জোন। হ্যাঁ জোন, আপনি যাওয়ার আগে শুধু বলে দেবেন কোথায় লোকেরা আপনার শিল্পকর্ম দেখতে পাবে। ওহ, mosleyart.com। ধন্যবাদ ভাই। অবশ্যই, MOSEOI, যেন আমার নামটা ওখানে কোথাও লেখা আছে। আর হ্যাঁ, দয়া করে দেখবেন। ধন্যবাদ ভাই, আমার এটা খুব ভালো লেগেছে। অসাধারণ, অসাধারণ কাজ জোন। প্রিয় মাইদা, যিনি আমাদের এই কমিউনিটিকে আপন করে নিয়েছেন, তিনি লিয়া এবং আমার কাছে একজন মায়ের মতো, একজন আধ্যাত্মিক মায়ের মতো হয়ে উঠেছেন। আমরা তাকে আমাদের দলের একজন প্রবীণ, মানে জ্ঞানী প্রবীণ বলে ডাকি, এবং তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, এবং গত কয়েক বছর ধরে আমরা যা কিছুর মধ্যে দিয়ে গিয়েছি, তিনি সবসময় আমাদের পাশে ছিলেন। তাই
মা, তোমাকে অনেক ভালোবাসি। এখানে আসার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ক্যারোলিন। আপনাকে অনেক ধন্যবাদ ডেভিড। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ধন্যবাদ। আপনার সাথে দেখা হয়ে আমারও খুব ভালো লাগলো। আর আপনার সুন্দর প্রাণশক্তি এবং কথাগুলো, এমন মনে হচ্ছে যেন আমি এই প্রশ্নটা করতে চাই না, কারণ এটা প্রায় ত্রিমাত্রিক 3D ধরনের, কিন্তু আমি এটা করতে চাই কারণ আমার মনে হয় প্রশ্নটা খুব দ্রুত আমার মাথায় চলে এসেছিল, তাই আমাকে এটা লিখে ফেলতে হয়েছে কারণ এটা বেশ জোরালো ভাবেই এসেছিল। তো এই পৃথিবীর অনিশ্চয়তা, পরস্পর বিরোধী বয়ান, এসবের কারণে অনেকেই দিশেহারা বোধ করছেন। হ্যাঁ, এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি অবিশ্বাসও বাড়ছে। আমরা এর মধ্য দিয়েই যাচ্ছিলাম। এখন এর মধ্যে আধ্যাত্মিকতাও অন্তর্ভুক্ত হয়েছে। ও হ্যাঁ, এবং নেতারা। আর এখন ধরা যাক, চ্যানেলিং এবং এনার্জি হিলিং এর মতো ধারণাগুলো নিয়ে সত্যিই অনেক প্রশ্ন উঠছে এবং এমনকি বলা হচ্ছে যে হয়তো অ্যাসেনশন, ঊর্ধ্বগমন, একটি লক্ষণ, মানে হয়তো পুরো ব্যাপারটাই। তাই আমি জিজ্ঞাসা করছি, এমন কিছু বাস্তবসম্মত উপায়, দৈনন্দিন অভ্যাস বা আপনার পরামর্শ কি হতে পারে যা সেই অভ্যন্তরীণ বিশ্বাস গড়ে তুলবে? এবং যারা নতুন করে জাগ্রত হচ্ছেন তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই সেই সুন্দর সামঞ্জস্যের কাচারির মধ্যে আছি, কিন্তু আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের মধ্যে এখনো এটা নেই বা তারা এখনো সচেতন নন। হ্যাঁ, আপনি তাদের কি পরামর্শ দেবেন? আর কি আমাদের সকলকে হৃদয়ে স্থির থাকতে, আমাদের বিচার বুদ্ধিকে শক্তিশালী করতে এবং প্রজ্ঞা ও অন্তরের শান্তির সাথে এই পরিবর্তনশীল সময়কে মোকাবেলা করতে সাহায্য করতে পারে? কারণ আমি জানি আপনি হৃদয়ের কথা বলছেন এবং এটি সুন্দর, কিন্তু কিছু মানুষ তা থেকে অনেক দূরে, এবং আমি কোনো বিচারমূলকভাবে বলছি না। অবশ্যই। আপনি যদি এভাবে কথা বলেন, তারা আপনার দিকে তাকিয়ে হাসবে। আর আলোককর্মী এবং নিরাময়কারী হিসেবে আমরা কিভাবে তাদের সমর্থন করতে পারি জানেন? তাদের বাঁচানোর জন্য নয়, বরং শুধু তাদের পাশে থেকে এবং তাদের জন্য সেই জায়গাটা তৈরি করে দিয়ে আমরা কিভাবে তা করতে পারি? তো এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আচ্ছা, এখানে অনেক কিছু আলোচনা করার আছে। চলুন এখান থেকে শুরু করা যাক। হ্যাঁ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি বলবো যে চলুন এখান থেকে শুরু করা যাক। সুতরাং পুরনো ধারণাটি যেমনটা হয়ে আসছে তা ছিল এক ধরনের প্রতারণা। এর মাধ্যমে মানুষকে বাইরের দিকে মনোনিবেশ করতে, তাদের আদর্শ, আশা এবং সবকিছুকে বাইরের এমন সব জিনিসের উপর স্থাপন করতে প্ররোচিত করা হতো যা অন্য লোকেরা নিয়ন্ত্রণ করতে ও নাড়াচাড়া করতে পারে। আর তাই সংক্ষেপে বলতে গেলে তাদেরকে একটি নির্দিষ্ট দিকে চালিত করা যায়। আর তাই আমার মতে এখন যে বড় ধরনের ধারণাগত পরিবর্তনটি ঘটছে তা হলো বাইরের পুতুল নাচিয়ে, বাইরের নিয়ন্ত্রক, বাইরের গুরু, এই ধরনের সবকিছু থেকে সরে আসা। আর তাই আপনি যা বলছিলেন তা খুবই সত্যি। পুরনো আধ্যাত্মিক ধারণাগুলোর বেশিরভাগই এই ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল যে শিক্ষকের কাছে সবকিছু আছে এবং ছাত্রকে তা অনুসরণ করতে ও শুনতে হবে। আর একটা বিষয়ে আমি খুব আগ্রহী, তা হলো মানুষকে উৎসাহিত করা। না 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 না, করো না, করো না, তুমি আমাকে অনুসরণ করবে না, তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে না আর শুধু না না। আচ্ছা, আমি যদি আপনাদের জন্য একটি উদাহরণ হতে পারি যা আপনাদের ভেতরে গিয়ে নিজেদের মূল সত্তাকে খুঁজে বের করতে সাহায্য করবে, তাহলে এটাই হলো আসল কথা। আর তাই আমি লোকেদের বলবো যে অনেকেই কোনো না কোনো রূপে কাউকে অনুসরণ করার ধারণায় অভ্যস্ত হয়ে গেছে। সেটা কোনো মতাদর্শ, ব্যক্তি, শাস্ত্র, বই বা অন্য কোনো ধরনের কিছু হতে পারে। কিন্তু আমি লোকেদের বলি যে আপনার ভেতরেই সবকিছু আছে, এবং এটা শুধু একটা সুন্দর গতানুগতিক কথা বা মন্ত্র নয় যখন লোকেরা বলে এই ধারণা যে আপনার ভেতরেই সবকিছু আছে। কারণ উৎস বুদ্ধিমত্তার জীবন্ত প্রবেশাধিকার এবং প্রজ্ঞা ও জ্ঞানের বিশাল অস্তিত্ববাদী গ্রন্থাগার, প্রত্যেক সত্তা যা কিছু অভিজ্ঞতা লাভ করেছে তার সবকিছুই এই উৎস ক্ষেত্রে চলে যায়, যদি এর চেয়ে ভালো কোনো শব্দ খুঁজে না পাই। এই সবকিছুই প্রবেশযোগ্য। কিন্তু কিছু জ্ঞান আছে যা মানুষকে বুঝতেই হবে যে হ্যাঁ, আপনার মন একটি সুন্দর হাতিয়ার, কিন্তু আপনার হৃদয়ই হলো আপনার মানব সত্তার পরম বুদ্ধিমত্তা এবং এর কাছেই সবকিছুর নাগাল রয়েছে। আর আমি বলবো কাউকে শুধু এই সহজ অভ্যাসটি দিয়ে শুরু করতে পারেন। আপনি চাইলে সহজভাবেই শুরু করতে পারেন। আপনি যখনই ঘুমাতে যাবেন আপনার উচ্চতর সত্তাকে জিজ্ঞাসা করুন, দয়া করে আমার চারপাশে একটি আবরণ তৈরি করে দাও, আমাকে আমার প্রকৃত সত্তার সাথে পুনরায় মানিয়ে নেওয়ার এবং মিশে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে সাহায্য করো। আমাকে সেই সমস্ত কিছু ঝেড়ে ফেলতে সাহায্য করো যা আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যা কিছুকে ছেঁকে ফেলে, ম্লান করে দেয় বা বিভ্রান্ত করে। উদ্ধৃতি চিহ্ন। আর তারপর এটি একটি প্রক্রিয়া এবং এটি উচ্চতর সত্তা দ্বারা একভাবে পরিচালিত হয়। আর আমি আমার নিজের জন্য এটি খুঁজে পেয়েছি, কারণ আমি মাঝে মাঝে একটু বেশি দ্রুত এগোতে চাইতাম। আর আমার উচ্চতর সত্তা বেশ কৌতুকের সাথেই বলতো, ঠিক আছে, তুমি যদি এমনটা করো তাহলে কি হবে তা তুমি নিজেই দেখতে পাবে। আর আমি বলতাম, ঠিক আছে, তাই না? হ্যাঁ, আমি তখন গতি কমিয়েছিলাম।
আর তাই উচ্চতর সত্তা জানে সবচেয়ে সর্বোত্তম উপায় কোনটি, কখন আপনার দ্রুত এগিয়ে যাওয়া প্রয়োজন, কখন আপনার থেমে গিয়ে সবকিছু আত্মস্থ করা এবং শান্তিতে থাকা প্রয়োজন। আর আমার কাছে সেই সম্পর্কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সেই মূল উচ্চতর সত্তা ও হৃদয়ের বুদ্ধিমত্তার সম্পর্ক নিয়ে যতই বলি না কেন তা যথেষ্ট হবে না। কারণ, এবং এটাই আমি অন্যদেরও বলি, আপনার বিচার বুদ্ধির ধারণায় ফিরে আসি। কারণ আমি আমার বেশ কিছু বন্ধুকে দেখেছি মানুষের সাথে কিছু সত্যিকারের মারাত্মক ঝামেলায় জড়িয়ে পড়তে। আর আমি তাদের বলেছিলাম, দেখো, আমি তোমাদের এই পরামর্শটা দিতে পারি, তোমরা যদি এটা করো তবে তোমরা সমস্যায় পড়বে, এবং আমি আমার হৃদয়ের বুদ্ধিমত্তা থেকে এটাই অনুভব করছি, কিন্তু এটা তোমাদের উপর নির্ভর করছে, এটা তোমাদের পছন্দ। আর জানো, তারা জড়িয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিল, এবং জানো, ঘটনাগুলো ঘটেছিল। আর আমি আমার এই বন্ধুকে বোঝানোর চেষ্টা করছিলাম। আমি বললাম, দেখো, যখন তুমি তোমার মন দিয়ে কোনো কিছু বোঝার চেষ্টা করো, তোমার মানসিক ক্ষমতা দিয়ে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করো, তখন তোমার মন খুব সহজেই প্রভাবিত হয়, কারণ এটি তোমার অতীতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কাজ করে। তাই এটি বলার চেষ্টা করবে, ওহ, অতীতে ওরকম কি হয়েছিল, ওহ, তাহলে আমাকে এটা করতেই হবে। একক উদ্ধৃতি চিহ্ন। কিন্তু এটি উচ্চতর শক্তি প্রবাহ বোঝে না, সেই সব আন্তঃসংযুক্ত সূত্রগুলো বোঝে না যেগুলো একত্রিত হয়ে একটি ঘটনা ঘটায়, যা হয়তো একটি শিক্ষণীয় বিষয় হতে পারে। কিন্তু তোমার হৃদয় তা বোঝে, এটি ঠিকঠাক জানে। এবং আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে আমি কিছু সত্যিকারের অসাধারণ মানুষকে এড়িয়ে গেছি। তারা এসেছিল, তারা সব সঠিক কথাই বলেছিল, কিন্তু আমার হৃদয়ের বুদ্ধি বলেছিল, না, বুঝলে, ওকে অবশ্যই এড়িয়ে চলো, বুঝলে। উদ্ধৃতি চিহ্ন। আর যখন, যেমনটা আমি বলি, আপনি যখন আরো গভীরে যান, এবং এতে কখনো কখনো কিছুটা সময় লাগে, কারণ আপনাকে মনে রাখতে হবে যে অতীতে আমাদের অনেক জীবন পরিশোধন ব্যবস্থা, বিশ্বাস ব্যবস্থা, এমন সব জিনিস ছিল যা আমরা নিরাপত্তার জন্য নিজেদের চারপাশে আঁকড়ে ধরি, যেগুলো যে আমাদের মধ্যে আছে সে সম্পর্কে আমরা হয়তো জানিও না। সেগুলো কেবল এক অচেতন বা অবচেতন উপায়ে কাজ করে চলেছে। আর এটাই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকেই মনে করেন যে, ওহ, আমি এখন নিজেকে নিয়ে বেশ জ্ঞানী। কিন্তু জানেন, আমি বলবো, আমার ক্ষেত্রে আমার অচেতন এবং অবচেতন মন থেকে এখনো এমন সব জিনিস উঠে আসে যেগুলোর অস্তিত্ব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, কিন্তু সেগুলো এক ধরনের বাধা বা ছাঁকনির ভূমিকা পালন করছিল। আর যখন সেগুলো বেরিয়ে আসে, আপনি ভাবেন, হায় ঈশ্বর, ওটা তো ছিল, আমার কোনো ধারণাই ছিল না। উদ্ধৃতি চিহ্ন। আর তাই মানুষকে এটা বোঝানো যে মানবজাতি হিসেবে আমরা এমন এক অবস্থায় ছিলাম যা ছিল এক গভীর অচেতন এবং অবচেতন ভিত্তিক সত্তা, যার উপরিভাগে সামান্য সচেতন কার্যকলাপ ঘুরপাক খাচ্ছিল। দলগুলো যেভাবে ব্যাখ্যা করেছে, তাতে আসলে যা ঘটছে তা হলো, অচেতন এবং অবচেতন মন সমস্ত আবর্জনা দূর করে দিচ্ছে এবং সেগুলো একীভূত হয়ে এমন এক সত্তায় পরিণত হচ্ছে যাকে আমরা বলি সম্পূর্ণ সচেতন সত্তা, যার কেন্দ্রে রয়েছে হৃদয়ের বুদ্ধিমত্তা। সুতরাং আপনার হৃদয় বেশিরভাগ সময় বন্ধ থাকা এবং উপরে একটি সক্রিয় মস্তিষ্ক ও তার সাথে অচেতন এবং অবচেতন মনের বিশাল ক্ষেত্র থাকার পরিবর্তে এই সবকিছু রূপান্তরিত হয়ে একটি সুন্দর ব্যবস্থা তৈরি হচ্ছে, যার কেন্দ্রে রয়েছে আপনার হৃদয়ের বুদ্ধিমত্তা। আপনার সচেতন ক্ষেত্রগুলো সেখান থেকে বেরিয়ে আসছে এবং সত্তার সম্প্রসারণ ঘটছে, ফলে সবকিছু ছন্দবদ্ধভাবে কাজ করছে। আর তাই আমি মনে করি মানুষকে বিষয়গুলোর সরলতা বুঝতে সাহায্য করা, এবং আমি মনে করি এটাই মূল বিষয়, সবকিছুকে সহজ এবং খুব সুন্দর রাখা, কারণ এটি মানুষকে বুঝতে সাহায্য করে এবং মানসিক বা বুদ্ধিবৃত্তিক বিষয়গুলোতে খুব বেশি গভীরে যেতে দেয় না। তো হ্যাঁ, আমি জানি এখানে অনেক কিছু বলা হয়ে গেল, কিন্তু আমি আশা করি এই সবকিছুর মিশ্রণে আপনার প্রশ্নের উত্তর কিছুটা হলেও দেওয়া হয়েছে। এটা অসাধারণ, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি যেভাবে কথাগুলো বলেছেন তা আমার খুব ভালো লেগেছে। আমি ফিরে গিয়ে এটা লিখে রাখবো, কারণ আপনি ঠিকই বলেছেন, সরলতা। এবং তবুও এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ যে মন, যেমনটা আপনি বললেন, যা জানে সেদিকেই ফিরে যায়। আর হৃদয়ের কাছে এই বিশাল তথ্য ভান্ডার থাকে, কারণ আমরা ভুলে যাই এবং এই সব, তাই না? আর আপনি যখন এটা বললেন, তখন আমার এটাই ভালো লেগেছে। আমি ভাবলাম, হ্যাঁ, আমি এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে প্রবেশ করতে পারি। তাই যখন আমি অন্যদের সাথে কথা বলার সময় এটা অনুভব করি, আমি চাই তারাও যেন এটা অনুভব করতে পারে। তাই আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই, আপনাকেও স্বাগতম। ধন্যবাদ। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ, মা। এবং আমাদের পরবর্তী সদস্যের কাছে যাওয়ার ঠিক আগে আমি শুধু বলতে চাই যে মাইদার প্রথম পয়েন্টটি নিয়ে কথা বলতে চাই, যেখানে তিনি বলেছিলেন যে প্রত্যেক আধ্যাত্মিক নেতাকে অগত্যা বিশ্বাস করতে হবে না। আমরা এখন হার্ট কোহেরেন্স কোলাবোরেটিভে যে কমিউনিটি তৈরি করছি, তা কমিউনিটি দ্বারাই পরিচালিত হয়। তাই আমরা এমন যে কাউকেই শিক্ষক হওয়ার সুযোগ দিচ্ছি যিনি মেডিটেশন পরিচালনা করতে পারেন, যিনি নিজের গল্প বলতে চান বা শ্বাস প্রশ্বাসের কোনো কৌশল শেখাতে চান, এবং আমরা সবাই মিলে এটি গড়ে তুলছি। আর এভাবেই আমরা এই অসাধারণ মানুষগুলো এখন এখানে একত্রিত হয়েছি। তাই যদি কারো এমন কিছুর প্রয়োজন হয়, অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন। আর
পরের জন হলেন আমাদের কমিউনিটির একজন সদস্য, যিনি এইমাত্র যোগ দিয়েছেন এবং আমি দেখেই বুঝতে পেরেছি যে তার মধ্যে এক অসাধারণ প্রাণবন্ত শক্তি রয়েছে এবং তিনি কয়েকটি বইও লিখেছেন। তাই তিনি কয়েক সপ্তাহের মধ্যে আমাদের কমিউনিটিতে তার বইগুলো নিয়ে আলোচনা করবেন। তো মার্টিনকে স্বাগতম। ধন্যবাদ বন্ধুরা, আর আমি এত চমৎকার সঙ্গ পেয়েছি, তাই ডেভিডকে ধন্যবাদ। হ্যালো। আপনার শক্তি খুবই আনন্দদায়ক। মানে ধন্যবাদ। ভাষায় প্রকাশ করার মতো নয়, তাই আমার হৃদয় থেকে আপনার হৃদয় এর জন্য ধন্যবাদ। আপনি সুন্দর। ধন্যবাদ। আপনাকেও স্বাগতম। এবং এখানে উপস্থিত সকলকে, আপনারা সবাই এর অংশ। তো আমার প্রশ্ন হলো, আমি উত্তেজিত কারণ এটি এখন পর্যন্ত যা যা বলা হয়েছে তার সবকিছুর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। এই হৃদয় কেন্দ্রিকতার জন্য সাধুবাদ, তাই না? এ কারণেই তো আমরা এখানে আছি। আসল জিনিসটা এখানেই আছে। তো আমার প্রশ্নটা যতটা সম্ভব বিস্তৃত করার চেষ্টা করছি। তো অনেক জাগরণের যাত্রাপথে মানুষ প্রাচীন দেবদেবী, দেবী, সাধু, মহাজাগতিক মাতাদের স্পন্দনের প্রতি আকৃষ্ট হয়, তাই না? আমরা সবাই সেই জাদুর প্রতি আকৃষ্ট হই কারণ এটা ধীরে ধীরে আমাদের সেই দড়ি বেয়ে আমাদের হৃদয়ের গভীরে নিয়ে যায়, তাই না? আমরা ধীরে ধীরে নিচে নামছি, ভেতরে যাচ্ছি। তো এখন আপনারা জানেন আমি এই যাত্রায় আছি, ধরুন প্রায় 10 বছর, যতদূর আমি জানি। এবং মনে হচ্ছে যে ভাষাটা হয়তো 10 বছর আগে এই মহাজাগতিক ব্যক্তিত্বদের ঘিরে ছিল, এখন সেই ভাষাটা এতটাই মহাজাগতিক যে তা সুন্দর, কারণ আমরা আমাদের মহাজাগতিক উৎস সম্পর্কে সচেতন হচ্ছি। হ্যাঁ হ্যাঁ। যখন আমরা সেই গল্প শুনি যে পর্দা সরে যাচ্ছে, আমরা বেরিয়ে আসছি, আমরা আরো বেশি একাত্ম হচ্ছি। আমার মনে হয় পুরনো আর নতুনের এই মিলনটা আসলে এক ধরনের পর্দা উন্মোচনেরই অংশ। এর মাধ্যমে আমরা সচেতন হচ্ছি যে এই মহাজাগতিক নেতারা, বা আমি বলবো ঐশ্বরিক প্রাচীন ব্যক্তিত্বরা, একই রূপে সবসময় সেখানে ছিলেন। আমরা শুধু তখন তা চিনতে পারিনি, আমরা নিজেদেরকে এটা ভাবতে দিইনি যে এটা মহাজাগতিক। আর এখন আমরা ভাবছি, ওহ, আমি বাজি ধরে বলতে পারি ওটা আর্টুরান বা ওটা ঠিক। তো আপনি কিভাবে পুরনো আর নতুনের মধ্যে এভাবে সামঞ্জস্য বিধান করেন? আর এটা কি এখনকার এই পর্দা উন্মোচনেরই অংশ? হ্যাঁ, এটা বেশ মজার, কারণ এখন আর্টুরানরাই সামনে আসছে, যেন তারা একটু হাসছে। আচ্ছা ঠিক আছে, তো আমার সর্বোচ্চ সত্তা এবং আমার অক্টারিয়ান প্রেমময় পরিবারের সদস্যরা, এই বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে। তারা একটি খুব সহজ বার্তা যোগ করতে চাইছেন। তারা বলছেন যে মানবজাতির অগ্রগতিতে তারা সত্যিই খুব খুব উচ্ছ্বসিত, এবং তারা যে অনুভূতি প্রকাশ করছেন তা হল এটি মানবজাতির এগিয়ে যাওয়ার অন্যতম সুন্দর ও আনন্দদায়ক একটি উপায়, এবং এটি আগের ভদ্রমহিলার করা প্রশ্নের সাথে সম্পর্কিত। দুঃখিত, আমি আপনার নাম ভুলে গেছি। দুঃখিত, আমি প্রশ্নটির দিকেই বেশি মনোযোগ দিয়েছিলাম। দুঃখিত। এবং তাই তারা বলছেন যে যেহেতু সবকিছু এগিয়ে যাচ্ছে, আমাদের উপলব্ধি এবং যে ছাঁকনির মাধ্যমে আমরা উপলব্ধি করি তা পরিবর্তিত হতে চলেছে, এবং সেগুলো পরিবর্তিত হচ্ছে, এবং এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আধ্যাত্মিকভাবে আমরা যেভাবে কাজ করেছি, আধ্যাত্মিকভাবে আমরা যেভাবে কিছু জিনিস দেখেছি, এবং আমরা শক্তিকে যেভাবে দেখি তার প্রকৃতি। তাই তারা বলছে যে এই সবকিছু বদলে যাচ্ছে, কারণ তাদের মতে আপনাকে মনে রাখতে হবে যে মানবজাতি উপলব্ধির সীমাবদ্ধতার এমন এক খাঁচায় বন্দী ছিল যে সবকিছুই একটি পরিশ্রাবণ ব্যবস্থার মধ্য দিয়ে আসতো, এবং এভাবেই আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করেছি, আমাদের দিক নির্দেশনা বেছে নিয়েছি, এই ধরনের জিনিসগুলো। এবং তারা বলছে যে যা ঘটবে তা সেখানেই আছে। তারা আমাকে মনে করিয়ে দিচ্ছে। এটা বেশ মজার। যখন আমার এই বিলোকেটিং এর অভিজ্ঞতা হয়েছে এবং তাদের জাহাজে গিয়েছি, তখন তারা প্রথম যে কাজটি করার চেষ্টা করে তা হলো, ঠিক আছে, আমরা কিছু করার আগে আমরা চাই আপনি আমাদের শক্তি, আমাদের প্রকৃত উদ্ভাস অনুভব করুন। আমরা কারা? আপনি কি জানেন আমরা কারা? আপনি কি জানেন আমরা কি করতে চাই? আপনি কি জানেন আমরা আপনার সাথে কি করতে চাই? উদ্ধৃতি চিহ্ন। এবং তারা বলছে যে মানবজাতির জন্য এটি করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কারণ পূর্ব ইতিহাস, পূর্বজন্ম বা এই জাতীয় সবকিছুর জট পাকানোর ফলে মানবজাতি যে জিনিসটি হারিয়েছে তা হলো শক্তিগতভাবে অনুভব করার এবং উপলব্ধি করার ক্ষমতা। আবারও বলছি, আমার মনে হয় এটি আগের প্রশ্নের উপর অনেকটাই ভিত্তি করে গড়ে উঠেছে, এবং তারা বলছে যে এর সাথে উপলব্ধিরও পরিবর্তন আসে, কারণ তারা বলছে যে সত্তাটিকে তার উপস্থাপিত রূপে দেখার পরিবর্তে আপনি এখন তাকে তার মূলের বিশুদ্ধ উদ্ভাস হিসেবে দেখেন, যা হলো তার হৃদয়ের বুদ্ধিমত্তা। আপনি প্রকৃত উদ্ভাসকে যেমন আছে ঠিক তেমনভাবেই দেখেন, এবং তারপরে আপনি তার উপরিতলও দেখতে পান, যা হলো সেই সত্তার উপস্থাপনা বা সেই রূপ যা সে সেই নির্দিষ্ট সময় আপনার কাছে গ্রহণ করতে চায় বা উপস্থাপন করছে। এবং তারা বলছে, আমরা আর্কটুরিয়ানরা বলছি যে
নির্দিষ্ট কিছু স্তরে আপনি এমন এক পর্যায়ে পৌঁছান যেখানে আপনি আপনার হোলোগ্রাফিক রূপের উপস্থাপনাকে সাবলীলভাবে বিভিন্ন রূপে রূপান্তরিত করতে পারেন। সুতরাং তারা আপনার কাছে এমন কিছু সত্তা হিসেবে নিজেদের উপস্থাপন করতে পারে যা সেইভাবে দেখা আপনার জন্য সহায়ক হতে পারে। কিন্তু তারা বলছে যে আসল সত্য হলো মূলের শক্তিটাই আসল গুরুত্বপূর্ণ, কারণ তাদের মতে কিছু মানুষের কোনো কিছু গ্রহণ করার জন্য সেগুলোকে একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়োজন হয়। তারা যে সাহায্যের কথা বলছে এটা তারই একটি অংশ, কিন্তু তারা বলছে যে তারা সত্যিই যা চায় তা হলো মানুষ যেন এই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মূলকে দেখে এবং মূলকে অনুভব করে। তারা বলছে যে এটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়, শক্তির এই অনুভূতি। কারণ কেউ কেউ বলে যে যখন আপনি কোনো সত্তার শক্তির ছাপ পান তখন সেখানে অলৌকিক কিছু ঘটে। যখন আপনি অনুভব করতে পারেন এবং এমনকি আপনার উচ্চতর সত্তাকে জিজ্ঞাসা করতে পারেন আপনি যার সাথে সংযোগ স্থাপন করছেন তার শক্তির ছাপ অনুভব করতে আমাকে সাহায্য করতে পারেন, তখন হঠাৎ আপনার মধ্যে শক্তির এক প্রবল প্রবাহ আসে যেখানে আপনি ভাবেন, ওয়াও, আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছি তারা আসলে কেমন, তাদের মধ্যে থাকা দয়া, সহানুভূতি এবং তাদের সাথে আসা সমস্ত গুণাবলী। এবং তারা বলছে যে যখন মানবজাতি এটা করতে শিখবে তখন আপনি আর কখনো কারো দ্বারা প্রতারিত হবেন না, কারণ আপনি ঠিকই জানতে পারবেন তারা কারা, আপনি ঠিকই জানতে পারবেন তাদের উদ্দেশ্য কি। কারণ তারা বলছে যে কথায় বোকা বানানো যায় কিন্তু শক্তিতে বোকা বানানো যায় না, সেটা সবসময় থাকবে, কারণ শক্তি নিয়ে খেলা করা যায় না, কারণ শক্তি তো শক্তি। আপনি হয়তো দারুণ সব কথা বলার চেষ্টা করতে পারেন এবং বলতে পারেন, ও হ্যাঁ আমি এটা আর আমি ওটা, কিন্তু আপনার ভেতরের শক্তিটা অন্যরকম, বুঝলেন তো? তারা বলছে যে এই বিষয়ে এটাই তারা বলতে ভালোবাসে এবং তারা আপনাদের সাথে তা ভাগ করে নিতে পেরে খুব খুশি। ধন্যবাদ, কি দারুণ একটা উপহার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে স্বাগতম। চমৎকার, ধন্যবাদ মার্টিন। এরপর আসছেন আমাদের কমিউনিটির আরেকজন চমৎকার সদস্য মেরি জেন, যিনি আমাদের নতুন কমিউনিটি শুরু হওয়ার পর থেকেই আমাদের সাথে আছেন। তাই আপনাকে অনেক ধন্যবাদ মেরি জেন। যখনই আপনি প্রস্তুত হবেন। হেই, হাই ডেভ। হ্যালো, হাই। আমি আসলে আপনাকে মাত্র কয়েকদিন আগে আবিষ্কার করেছি। আচ্ছা, আপনার কয়েকটি সাক্ষাৎকার দেখেছি এবং আপনার ওয়েবসাইটে গিয়ে যোগ দিয়েছি এবং এখন পর্যন্ত 14 নম্বর মেডিটেশনটি শুনেছি। আচ্ছা, দারুণ। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি বেশ কিছুদিন ধরেই এই তরঙ্গগুলো আসার কথা বলছেন। হ্যাঁ, আমরা এখন সেরকমই একটার মধ্যে আছি এবং এটা জুলাই মাস পর্যন্ত চলবে। এই মুহূর্তে নতুন কিছু ঘটেছে কি, বা আমরা এখন এই প্রক্রিয়ার কোন পর্যায়ে আছি সে সম্পর্কে কোনো সাম্প্রতিক আপডেট আছে কি? বেশ মজার ব্যাপার। আচ্ছা, তো আর্কটেরিয়ানরা এবং কিছু প্ল্যাটেন এখন সামনে আসছে, তাই তারা আসলে একটা আপডেট দিতে চায়। তারা বলছে যে এই মুহূর্তে তাদের দৃষ্টিতে পরিস্থিতি আরো দ্রুত গতিতে এগোচ্ছে। তারা বলছে এটা অভূতপূর্বভাবে ত্বরান্বিত হচ্ছে, কারণ তাদের মতে এই ঘটনা যত বাড়ছে ততই এর একটি তুষারধস বা এক ধরনের প্রভাব পড়ছে, যাকে আপনারা মানুষেরা 100th মাঙ্কি এফেক্ট বলেন। অর্থাৎ যদি আরো 5 জন মানুষের মধ্যে ভেতরে স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, তারা জেগে উঠতে শুরু করে, তারা হাঁটতে শুরু করে, বা যেখানেই তারা এসব করুক না কেন সেই প্রভাব তখনও ছড়িয়ে পড়তে থাকে এবং তা প্রতিবেশীদের উপর, মুদি দোকানে হেঁটে বেড়ানো মানুষদের উপর, বা তারা যেখানেই থাকুক না কেন তাদের উপর প্রভাব ফেলে। এবং তারা বলছে যে এটি মানুষের উপর এক প্রচন্ড তুষারধসের মতো প্রভাব ফেলছে। এবং তারা বলছে যে তারা এই বার্তাটি ভাগ করে নিতে চায়, কারণ জানেন অনেক মানুষই খুব, তারা যে অনুভূতিটি ভাগ করে নিচ্ছে তা প্রায়, এটা বলা কঠিন, কারণ তারা মাঝে মাঝে আমাকে এক ধরনের অনুভূতি এবং চাপের শক্তি দেয় এবং কখনো কখনো তাদের মানুষের ভাষায় শূন্যস্থান পূরণ করতে হয়। কিন্তু এটা এমন একটা অনুভূতি যে অনেক মানুষই বাইরের সবকিছু, যা কিছু ঘটতে দেখা যাচ্ছে, সে সব নিয়ে সন্দিহান বোধ করছে এবং অনেক পুরনো পরিচিত জিনিস ও পুরনো মৌলিক বিষয়গুলো ছেড়ে দিচ্ছে, যেগুলো আমরা ভেবেছিলাম সত্য ও ভালো, এবং সেগুলো সবসময় থাকবে এবং সেগুলোই আমাদের প্রধান অবলম্বন, জানেন, আঁকড়ে ধরার মতো। এবং তারা বলছে যে এই সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে মানবতাকে যা করতে বলা হচ্ছে তা হলো আসলে বিশ্বাস। এবং বিশ্বাস বলতে তারা যা বোঝাচ্ছে, এবং তারা এটা আগেও বলেছে, তারা কাউকে কোনো কিছুর উপর বিশ্বাস স্থাপন করতে বলছে না, তারা মানুষকে যা করতে বলছে তা হলো নিজের মধ্যে পুনরায় মিশে যাওয়া। তারা বলছে যে এটাই বিশ্বাসের এক আরো সত্য রূপ। তারা বলছেন যখন আপনি এটা করেন তখন আপনার উপলব্ধি ক্ষমতা উন্নত হয়, আপনি শক্তির প্রতি সংবেদনশীলতা অর্জন করেন, আপনি শক্তির আদান প্রদান এবং তার উন্মোচনের এমন এক উচ্চতর রূপ দেখতে পান যা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখা সম্ভব নয়। কারণ তারা বলছেন যখন আপনি বাইরের পৃথিবীর দিকে তাকান তখন এটা বোঝা খুব সহজ হয়ে যায় যে এখন কি ঘটছে। আপনি ভাবেন, হাই ঈশ্বর, সবকিছু ভেঙে পড়ছে, হাই ঈশ্বর, আমরা কোথায় ভুল করলাম, উদ্ধৃতি চিহ্ন। তারা বলছেন কিছুই ভুল হয়নি, সবকিছু খুব ঠিকঠাক চলছে, উদ্ধৃতি চিহ্ন। আর তারা এটা বলার কারণ হলো তারা বলছেন যে আপনার নিজের প্রক্রিয়ার মতোই যখন তরঙ্গ আসে তখন তা আপনার গভীরতম স্তর থেকে আবর্জনা বের করে দেয়, যা সেখানে আছে বলে আপনি জানতেনই না। কিছু সময়ের জন্য এটা অস্বস্তিকর মনে হবে, কারণ আপনার মনে হবে যে আপনি আপনার পূর্বজন্মের কোনো আঘাত বা অন্য কোনো অভিজ্ঞতার শক্তি পুনরায় পূরণ করছেন,
এবং এটা কিছুটা বিশ্রী লাগবে। এবং বলা হচ্ছে যে পৃথিবীর দেহেও একই ঘটনা ঘটছে, কারণ পৃথিবীর সমগ্র জীবন্ত ব্যবস্থা, পৃথিবীর ক্ষেত্রসমূহ, এমনকি সৌরজগৎ, এমনকি সেই স্থানিক গ্রিডগুলোও যার মধ্যে এই সবকিছু ঘটে, সবই পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং তাই তারা বলছে যে যখন এগুলো বিতাড়িত হয় তখন এই পুরনো শক্তি মাঝে মাঝে কিছুটা গোলমাল করে, এবং তারা বলছে যে এটি একটি প্রত্যাশিত প্রক্রিয়ারই অংশ যা ঘটতে পারে। এবং তারা বলছে যে মানুষ যে বিপুল পরিমাণ আলোককর্ম এবং আলোক সঞ্চার করেছে তার কারণেই এটি ঘটছে। এবং আমার মনে আছে যে আমি বুধবার ব্রায়ানের সাথে একটি সাক্ষাৎকারে ছিলাম, যিনি কাইলের একজন বন্ধু, এবং সেখানেও একই ধরনের একটি প্রশ্ন করা হয়েছিল, এবং তারা বলছিল যে যদি এটি এইভাবে না ঘটতো তবে তারা এটিকে একটি চিহ্ন হিসাবে নিত যে পরিস্থিতি যতটা এগোনো উচিত ছিল ততটা এগোয়নি। তাই তারা বলছে আনন্দিত থাকতে। যা ঘটছে তার উপর মনোযোগ না দিয়ে বোঝার চেষ্টা করুন যে এগুলো আসলে পুরনো শক্তির ছটফটানি ছাড়া আর কিছুই নয়, যা কিনা চলে যেতে বাধ্য। এবং তারা বলছে যদি আপনি এই গ্রহে দীর্ঘ সময় ধরে যা ঘটেছে তার তথাকথিত শক্তিগত ইতিহাস বুঝতে পারেন, তাহলে দেখবেন যে অত্যন্ত উন্নত আলোর বীজ বা বলা যায় টাইম ক্যাপসুল প্যাকেট, আপনি যে নামেই ডাকুন না কেন, পৃথিবীর গভীরে রোপণ করা হয়েছে। এবং সেগুলো পৃথিবীর সমস্ত গ্রিড সিস্টেম ও ভৌত ব্যবস্থার মধ্যে দিয়ে শিকড় গেড়ে থাকা আলোর তন্তু তৈরি করছে, এবং আক্ষরিক অর্থেই সবকিছুকে নতুন আকার দিচ্ছে ও পরিবর্তন করছে এই সমস্ত জিনিসকে বের করে দেওয়ার জন্য, যাতে তা চলে যায়। এবং তারা বলছে যে সবকিছু নিয়ন্ত্রণে আছে, এবং এই শক্তিগুলোর আকস্মিক বিস্ফোরণের প্রকৃতি আসলে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এবং তারা বলছে যে এর একটি কারণ হলো মানবজাতির করা অসাধারণ কাজ, যা তারা ক্রমাগত নিজেদের উপর কাজ করে এই জিনিসগুলোকে বিতাড়িত করে এবং নিজেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে করে চলেছে। এবং তারা বলছে যে এই কারণেই আমরা এখন এমন এক উচ্চতর গতিপথে আছি যা 10, 20, 30 বছর আগে ভাবা হতো না। তাই তারা বলছে তাদের দৃষ্টিকোণ থেকে তারা এই বার্তাটি জানাতে চায় যে মানবিক দিক থেকে সবকিছু অসাধারণভাবে ভালো চলছে। তারা বলতে চাইছে, সহজ ভাষায় বলতে গেলে কিন্তু জানেন, মানে যখনই আমি তাদের সাথে কথা বলি এখানে যা ঘটছে তা নিয়ে তাদের সবসময় উচ্ছ্বসিত মনে হয়, কারণ তারা বলছে যে আপনাকে বুঝতে হবে যে আমরা যে ঘনত্বের মধ্যে ছিলাম তা ছিল অত্যন্ত অত্যন্ত ঘন। এটি ছিল এক চোরাবালিতে প্রায় আত্মকারাগারের মতো এই উচ্চ ঘনশক্তির খাঁচা যা আমরা এলফরা নিজেদের চারপাশে তৈরি করেছিলাম। তারা বলছে যে সেই সবকিছু খসে পড়েছে, এবং তারা শেষ বার্তা হিসেবে বলছে যে মনে রাখবেন সেই খাঁচার অনেক কিছুর সাথেই আমরা পরিচিতি গড়ে তুলেছি। তারা কখনো কখনো একে দুর্গ বলে, এবং তাই আমরা অজান্তেই এর কিছু উপাদান আঁকড়ে ধরে থাকি, এই ভেবে যে না, এটা আমারই অংশ, আমি এমনই, বুঝলেন তো, এবং আমি কিছুতেই ছাড়তে রাজি নই। আর তারা বলছেন যে তখনই সংবেদনজনিত উপসর্গগুলো একটু বেশি প্রকট হয়ে উঠতে পারে, কারণ যা বেরিয়ে যেতে চাইছে আমরা তাকে টেনে ধরছি এবং একটা টানাপোড়েন চলছে, আর তখনই ব্যাপারটা বিশেষভাবে কঠিন মনে হতে পারে। তাই তারা সবাইকে শুধু মনে করিয়ে দিচ্ছেন যে এই বিষয়ে সচেতন থাকুন এবং খুব নম্র হন। নিজেকে সেই শান্ত পর্যবেক্ষক অবস্থায় আনার চেষ্টা করুন যেখানে আপনি শুধু দেখতে, অনুভব করতে, মেনে নিতে এবং বলতে পারেন, হ্যাঁ, এটা কেটে যাবে, ঠিক আছে, আমি শুধু এগিয়ে যাব, শান্ত থাকব, আমার দিনটা উপভোগ করব এবং এই অনুভূতিগুলোকে বেরিয়ে যেতে দেব। তো হ্যাঁ, আমি আশা করি এই সবকিছুর মাঝেও আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। অনেক ধন্যবাদ। অবশ্যই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ মেরি জেন। কি অসাধারণ একটা প্রশ্ন, এবং গাইডদের কাছ থেকে কি সুন্দর একটা উত্তর। জয় হোক মানবতার, আমরা দারুণ কাজ করছি। আন্দ্রেয়া আমার নতুন বন্ধু হয়েছে। মাউইতে আমাদের রিমেম্বারিং ইউর ফিউচার সেলফ রিট্রিটে তার সাথে আমার দেখা হয়েছিল, এবং তিনি আমাকে একটি অসাধারণ QHHT সেশনে পথ দেখিয়েছিলেন যা সত্যি আমার জীবন বদলে দিয়েছে। তাই তার প্রশ্নটা কি তা শোনার জন্য আমি অধীর আগ্রহে আছি। হে, ধন্যবাদ। আর কাইল, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। সেশনটা অসাধারণ ছিল, সত্যিই ছিল। ডেভিড, আমার প্রশ্নটা নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই। আমার কোনো নির্দিষ্ট প্রশ্ন নেই, আমারটা আরেকটু বিস্তৃত। কাইল তার, আমি QHT অর্থাৎ ডলরেস ক্যানন মোডালিটির মাধ্যমে অন্য জীবনের রিগ্রেশন করি, এবং কাইল আমাদের করা সেশনটি নিয়ে কিছুটা কথা বলার অনুমতি দিয়েছেন। তো তিনি এমন একজনের সাথে সংযোগ স্থাপন করেছিলেন যাকে খুব উচ্চ স্তরের ঐশ্বরিক সত্তা বলে মনে হচ্ছিল। আমার ধারণা হয়েছিল যে তিনি একজন কমান্ডার বা সুপার হাই ফ্রিকোয়েন্সির মতো কিছু একটা। এবং দেখা গেল যে কাইলের হাইব্রিড হয়ে ওঠার স্মৃতি ছিল, এবং তিনি সিরিয়ানদের সাথে যুক্ত।
দারুণ। আর তাকে যে নির্দিষ্ট কথাগুলো বলা হয়েছিল তার মধ্যে একটা হলো এই জীবনে তার আশেপাশে এমন একজন আছেন যাকে তার সমর্থক হিসেবে রাখা হয়েছে এবং যিনি অন্যান্য উচ্চতর ঐশ্বরিক সত্তার সাথেও সংযুক্ত। আর আমি যখন আপনার একটা সাক্ষাৎকার শুনছিলাম তখন দেখলাম আপনি কাইলকে প্রায় হুবহু একই কথা বলেছেন যা তাকে এই সেশনে বলা হয়েছিল। কি যে মজার ব্যাপার! আমি শুধু এই বিষয়টা উল্লেখ করতে চেয়েছিলাম। ওয়াও, আচ্ছা, তার জন্য আপনাকে ধন্যবাদ শ্যানন। এটা খুবই দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেশনটা অসাধারণ ছিল। তো যখন আমি অচেতন হয়ে পড়ি, মানে আপনি এই স্মৃতিগুলো দেখতে শুরু করেন, আর স্মৃতিটা ছিল এমন যে আমি একটা বুদবুদের মধ্যে ছিলাম এবং আমি বুদবুদটার অন্য পাশে একটা জিনিস দেখেছিলাম, আর আমি নিশ্চিত ছিলাম না ওটা কি, কিন্তু আমি দেখতেই থাকলাম। আর ওটা একটা এলিয়েনের মতো ছিল, কিন্তু দেখতে অনেকটা এলিয়েনের প্রতিবিম্বের মতো লাগছিল। কিন্তু আমি যত দেখছিলাম তার কারণ ছিল আমি একটা কাচের ওপার থেকে দেখছিলাম, আর ওরা আমাকে একটা ল্যাবের মতো জায়গায় লাগিয়ে রেখেছিল যেখান থেকে ওরা আমার মস্তিষ্কে এই সব জিনিস পোর্ট করছিল। আর তারপর যখন আমি ওদের জিজ্ঞেস করলাম আপনারা কারা, ওরা বলল আমরাই আপনি, এবং মূলত হ্যাঁ। তো ওরা বলল আমার জীবনে একজন এসেছে, আর আমি একজন সিরিয়ান, এবং মানুষের অংশটা এমন একটা জিনিস যা ওরা আমার জন্য ব্যবহার করছে, যা ছিল অবিশ্বাস্য। আর আমি এতটাই তীব্র ছিলাম যে আমি আর ফিরে গিয়ে ওটা আবার দেখতে বা শুনতে পারিনি। তো আমার মনে হয় এর পরের প্রশ্নটা হলো কিভাবে, কারণ এই বিশাল ঢেউগুলো আসবে যা মানুষকে খুব দ্রুত বদলে দেবে। আমার মনে হয় তারা আসলে কারা হতে পারে সে সম্পর্কে জেগে উঠবে। আমরা কিভাবে মানুষকে সাহায্য করতে পারি তারা যে নতুন তথ্যগুলো পাচ্ছে তার কিছু অংশের সাথে মানিয়ে নিতে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমার টিমও এক্ষেত্রে কিছুটা সাহায্য করছে এবং তারা খুবই সম্মানের সাথে আমাকে কথা বলার জন্য সময় দেয়। কিন্তু এটা বেশ মজার, কারণ আমি আমার নিজের অভিজ্ঞতাতেও এটা দেখেছি। কারণ আমি যখন প্রথম এই বিষয়গুলো শিখি তখন আমি খুব বেশি করে বলতাম, না, এটা তোমার জানা দরকার। ব্যাপারটা অনেকটা মানুষের উপর তথ্য চাপিয়ে দেওয়ার মতো, আর তারা হাসে এবং বলে এটা মানুষের একটা মজার কাজ। কিন্তু তারা আসলে বলে যে সাহায্য করার জন্য কি পরিমাণ, কি ধরনের এবং কি মানের তথ্য প্রয়োজন তা তুমি তোমার অন্তরের গভীরেই বুঝতে পারবে। কারণ তথ্য দেওয়াটা মানুষকে তথ্য দেওয়ার বিষয় নয়, কারণ তুমি শুধু এই জিনিসগুলো হস্তান্তর করছো। এটা তোমার জানা দরকার। এই তো এখানেই আছে, এবং এটি মূলত হৃদয়ের কার্যপ্রণালী বা হৃদয়ের বুদ্ধিমত্তাপূর্ণ প্রেম ও বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলোর কাজের পদ্ধতির সাথে সম্পর্কিত। এর মূল কথা হলো উৎস বুদ্ধিমত্তা আপনার সম্পর্কে সবকিছু জানে। আপনার সর্বোত্তম বিবর্তন ও প্রসারের জন্য এই মুহূর্তে এগিয়ে যাওয়ার সেরা পদক্ষেপ কোনটি তা সে জানে, এবং এই মুহূর্তে আপনার ঠিক কি পরিমাণ প্রয়োজন, সেটা তথ্য, শক্তি, অভিজ্ঞতা বা অন্য যা কিছুই হোক না কেন তাও সে জানে। আর তাই যখন আপনি কথা বলছেন, যখন আপনি আপনার উৎস বুদ্ধিমত্তা, আপনার উচ্চতর সত্তা, আপনার হৃদয় কেন্দ্র বা আপনি যে নামেই ডাকুন না কেন তার সাথে সংযোগ স্থাপন করছেন, এবং যখন আপনি এবং এই সম্পর্কটি গড়ে তোলার এবং আপনার সমগ্র চেতনাকে আপনার হৃদয় কেন্দ্রকে ঘিরে আনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি স্বাভাবিকভাবেই এবং সহজাতভাবে অনুভব করতে পারবেন কোন ধরনের তথ্য দেওয়া উচিত অথবা একেবারেই নয়। কারণ কখনো কখনো মনে হয় আপনার কোনো তথ্যই দেওয়া উচিত নয়। কখনো কখনো মানুষের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং কেবল থাকা প্রয়োজন। কারণ সমস্যাটা হলো অনেক মানুষের ক্ষেত্রেই, এবং আমি নিজেও বহুবার এর মধ্যে দিয়ে গিয়েছি, যখন আপনি কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান তখন মন প্রথমেই যা করতে চায় তা হলো সবকিছুকে খুলে ফেলা, আঁকড়ে ধরা, ভাগ করা এবং বাক্সে পুরে রাখা, যাতে সে নিরাপদ বোধ করতে পারে। আর তারা বলছেন যে আমরা যে বড় প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি তার একটি অংশ হলো মনের এই অভ্যাসটি গড়ে তোলা যে সে আর এমনটা করবে না। সুতরাং এটা অগত্যা তথ্য থাকার বিষয় নয়, বরং এটা হলো শুধু শান্ত হতে শেখা এবং নিজের উপর আস্থা ফিরিয়ে এনে সবকিছুকে মেনে নেওয়া। তাই এটা এমন একটা বিষয় হবে যা খুব আপনি এমনিতেই অনুভব করবেন যে যখন আপনি মন থেকে কাজ করছেন তখন আপনি সেই সম্পর্কটি গড়ে তুলছেন। আর আমি আমার জীবনেও এটা দেখেছি, এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। আর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এভাবেই কাজ করেন। কখনো কখনো জানেন তো তারা কিছুই বলেন না, আমি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। মানে অতীতে যখন আমি সত্যিকারের কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি তখন আমি ওদেরকে বলতাম, আরে দয়া করে আমাকে বলো, আমাকে বলো। আর ওরা শুধু হেসে বলতো আপনাকে এর মধ্যে দিয়েই যেতে হবে, দুঃখিত, উদ্ধৃতি চিহ্ন। আর সেটা খুব নম্র, স্নেহপূর্ণ ভাবে। আর এভাবেই আমি বিষয়টার এই দিকটা জানতে পেরেছি। আর এটা মানুষের অবস্থার রূপান্তরকারী বিষয়গুলোর মধ্যে একটা,
যা হলো ক্রমাগত তথ্য জানার প্রয়োজন থেকে বেরিয়ে এসে এক ধরনের উপস্থিতিতে পৌঁছানো, যখন আপনি যা কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিলেন তা নিয়ে আপনি ঠিক আছেন এবং আপনি জানেন যে এটা একটা রূপান্তরকারী প্রক্রিয়া। আর যখন আপনি সেই রূপান্তরকারী প্রক্রিয়াটি শেষ করবেন, আপনি আরো অনেক উঁচুতে থাকবেন। তো হ্যাঁ, আমি আশা করি এই ছোট্ট শেয়ারিংটি আপনার প্রশ্নের উত্তর দিয়েছে। হ্যাঁ, ডেভিড এবং আন্দ্রেয়া, এই সুন্দর সেশনটির জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে এবং হয়তো আরেকটি সেশন করব। হ্যাঁ, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। সুন্দর। এরপর আমরা আমাদের এনার্জি মাস্টারের কাছে যাব। তো আমাদের কমিউনিটিতে কার্লি এগিয়ে এসেছেন এবং প্রতি বৃহস্পতিবার তিনি একটি এনার্জি ল্যাব পরিচালনা করেন, যেখানে তিনি বিভিন্ন চমৎকার এনার্জি চর্চা করান এবং তিনি হার্ট কোহেরেন্স কোলাবোরেটিভকে পুরোপুরি সমর্থন করে আসছেন। তো কার্লি, আপনার সাথে পরিচিত হওয়া এবং বন্ধু হয়ে ওঠাটা অসাধারণ ছিল এবং আজ এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। হাই, এখানে আসতে পেরে ভালো লাগছে। তো আমি আরকানসাসে আছি এবং আমি এখন আসলে একটি ক্রিস্টাল মাইনে আছি, যে কারণে আমি উঠে ক্রিস্টাল খুঁড়ছি এবং মাটি থেকে সরাসরি এই ক্রিস্টালটি পেয়েছি। তো এটি আসলে দুই অংশের একটি প্রশ্ন এবং প্রথম অংশটি হলো, আমরা ক্রিস্টালিন এনার্জি নিয়ে অনেক উপায়ে কাজ করেছি, যেমন রেডিও এবং প্রযুক্তির মাধ্যমে, কিন্তু আমার কাছে ওদেরকে আমার বন্ধুর মতো মনে হয়। এবং এমন কোনো নতুন ব্যবহারিক উপায় আছে কি যার মাধ্যমে আমরা আসল ভৌত ক্রিস্টাল নিয়ে কাজ করতে পারবো, যা এখন বা শীঘ্রই অনলাইনে আসবে? হ্যাঁ, এটা অনেক কিছু। এটা একটা ভালো প্রশ্ন এবং প্রায় 6 মাস আগে আমার করা একটি প্রশ্নোত্তর পর্বে একজন প্রায় একই রকম একটি প্রশ্ন করেছিলেন। এটা শেয়ার করতে পেরে আমি আনন্দিত, কারণ আমি এখান থেকেই শুরু করছি। আমার একটা অভিজ্ঞতা হলো, আমি একটা নিকটবর্তী সভ্যতার কাছে গিয়েছিলাম। আমি যখন সেখানে ছিলাম, আক্ষরিক অর্থেই স্ফটিকের মতো আকৃতিগুলো এবং তাদের, যেগুলোকে আমি শহর বলবো না, তাদের প্রধান বাসস্থান, চলুন সেগুলাকে তাদের প্রধান বাসস্থানই বলি, কারণ শহর বলতে আমরা সাধারণত ভয়ঙ্কর উঁচু দালান আর এই জাতীয় জিনিস বুঝি, বুঝলেন তো? আর এগুলো ছিল স্ফটিকের মতো আকৃতি, যার মধ্যে তারা বাস করত। আর সেই স্ফটিকগুলো থেকে নির্গত জীবন্ত বুদ্ধিমত্তা ছিল অত্যন্ত অত্যন্ত গভীর, এবং সেগুলো থেকে এক অত্যন্ত সুন্দর ও গভীর স্তরের আলো নির্গত হচ্ছিল। আমি তাদের মূল বিশাল গুহা থেকে বেরিয়ে আসা একটা শাখা, মানে একটা ছোট এলাকা বা গুহায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে তাদের একটা দল বসেছিল এবং তাদের চারপাশে স্ফটিক ছিল। যে লোকটি উঠে দাঁড়ালো সে কথা বলেনি, সে শুধু আমার দিকে তাকিয়ে একটা স্ফটিক ধরেছিল, আর তারপর হঠাৎ করেই সবকিছু পাল্টে গেল। সেটা হাতে ধরে রেখে সে বলল, জানেন, আমরা স্ফটিকের বুদ্ধিমত্তা সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো, কারণ এই মুহূর্তে আমাদের উপলব্ধির নিরিখে সেগুলো তুলনামূলকভাবে নিষ্ক্রিয়। কিন্তু তারা বলছে যে তারা মানবতাকে তার চেতনা বাড়াতে এবং বুঝতে সাহায্য করার জন্য আমাদের সাথে কাজ করছে, কারণ দলগুলো এখন এগিয়ে আসছে। তারা বলছে, যদি আপনি একটি ক্রিস্টাল কমপ্লেক্সকে শুধুমাত্র তার কাঠামোর দিক থেকে দেখেন, তবে এটি ট্রিলিয়ন 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 আন্তঃসংযুক্ত এককের একটি আন্তঃসংযোগ। এবং তারা বলছে যে এটা অনেকটা আপনার সচেতন ক্ষেত্র, আপনার মন বা আপনার হৃদয়ের ক্ষেত্রগুলো যেভাবে বিস্তৃত হয় তার মতোই। তাই তারা বলছে যে স্ফটিকাকার রূপের মধ্যে একটি অনন্য বিন্যাস রয়েছে যা অত্যন্ত উচ্চ স্তরের শক্তি এবং চেতনা ধারণ করে, এবং তাই স্ফটিকের বিভিন্ন রূপ, বিভিন্ন কম্পাঙ্ক, বিভিন্ন মানুষের উপর বিভিন্নভাবে কাজ করে। কিন্তু তারা বলছে যে আপনি যা আবিষ্কার করতে চলেছেন, এবং এটি মানবজাতির নিজস্ব জাগরণের একটি অবিচ্ছেদ্য অংশ। যখন আমরা আরো সংবেদনশীল শক্তি স্তরে উপলব্ধি করতে সক্ষম হব, তখন আমরা স্ফটিকের মধ্যে এমন কিছু নতুন দেখতে পাবো যা আমরা আগে দেখিনি। এবং মনে রাখবেন, এখানে মানুষের স্বাধীন ইচ্ছা জড়িত। তাই তারা পারে না শুধু, বুঝতেই পারছেন, অসাধারণ কিছু করা এবং মানুষকে জাগিয়ে তোলা, ঠিক যেন এই তো বোয়িং, আপনি জেগে উঠেছেন। ক্রিস্টালাইন ইন্টেলিজেন্স বা স্ফটিকের মতো স্বচ্ছ বুদ্ধিমত্তার সাথে, বিশেষ করে আমরা যে এলিয়েনদের বুদ্ধিমত্তার সাথে কাজ করি, তাদের সাথে এক ধরনের সম্মানের ব্যাপার আছে। জানেন, অনেকেই বলেন ওরা সরাসরি নিচে এসে অমুক কাজটা করে দেয় না কেন? আচ্ছা, কারণ তারা পারে না। কারণ জানেন তো, সেই ঘটনাগুলোকে সামনে আনার জন্য আমাদের বেশ কিছু শর্ত পূরণ করতে হয়, যেগুলো আসছে। কিন্তু স্ফটিকের নিজস্ব প্রকৃতি, এবং জানেন তো, আমার কাজের একটা বড় অংশই স্ফটিকাকার রূপকে কেন্দ্র করে, এবং হ্যাঁ, একটা স্ফটিকের জীবন্ত ক্ষেত্রে প্রবেশ করার অভিজ্ঞতা, যখন আপনি সেখানে বিলীন হয়ে যান এবং সেই বুদ্ধিমত্তার সাথে এই মুখোমুখি অভিজ্ঞতা লাভ করেন, সেটা বেশ অসাধারণ একটা ব্যাপার।
তো হ্যাঁ আছে, এবং আমি এখনো শিখছি। জানেন তো, সেই বুদ্ধিমত্তা সম্পর্কে শেখার এবং বোঝার অনেক কিছু আছে যা কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ নয়, যা সেই বিশাল স্ফটিকাকার জটিলতার মধ্যে উপস্থিত থাকে যাকে আমরা স্ফটিক বা স্ফটিক বস্তু বলি। তো হ্যাঁ, সেটা অবশ্যই আসছে। তাই আমি নিশ্চিতভাবে আশা করি যে এটা আপনার প্রশ্নের উত্তর দিয়েছে। তো কিছুটা হলেও আমার প্রশ্নের পরবর্তী একটি অংশ আছে, যা আমি করি এমন একটি কাজ হলো আমি ভাগ্যবান যে এমন একটি জায়গায় থাকি যেখানে আমাদের একটি ফ্রি ফর্ম রেডিও শো আছে যা সৌরশক্তি চালিত। এটা আসলে রেডিও তরঙ্গ পাঠায়, এবং আমি এমন এক জায়গায় থাকি যেখানে প্রচুর ক্রিস্টাল এবং ক্রিস্টাল ভেইন আছে। তাই মাঝে মাঝে আমি এমন কিছু বাজাই যা আমার কাছে জ্ঞানবর্ধক মনে হয়, যার মধ্যে আপনি এবং আপনার চ্যানেল লিঙ্কগুলো অন্তর্ভুক্ত। এবং এমনও সময় গেছে যখন আমার শরীরে ভয় কাজ করে, যেন আমি কিছু ভুল করছি। কারণ এই রেডিও স্টেশনটি খুব বেশি মানুষ শোনে না। কিন্তু এটা কি সম্ভব যে আমি কোনো কিছুকে অতিরিক্ত বিবর্ধিত করছি, অথবা এমন যে আমি চাই ক্রিস্টালগুলো জানুক মানুষ কোথায় আছে এবং এই হৃদয়ের সামঞ্জস্যপূর্ণ স্পন্দনে আমরা কোথায় আছি, এবং এটিকে বিবর্ধিত করতে সাহায্য করুক। কিন্তু আপনি যেমনটা বলেন 14 এবং 15 ছাড়া অন্য চ্যানেল লিঙ্ক করা যাবে না, তেমনটা কি সম্ভব? আমার মনে হয় আপনি আমার প্রশ্নের মূলভাবটা বুঝতে পেরেছেন। আমার তাই মনে হয়। তো যখন আপনি বলছেন, আমি যে ধারণাটা পেয়েছি তা হলো, আপনি যখন বলছেন যে আপনি ক্রিস্টালিন ভেইন ব্যবহার করে বিভিন্ন জিনিস পাঠাচ্ছেন, আপনি কি তা নিজের থেকে করছেন নাকি কোনো রেডিও সিস্টেম ব্যবহার করে সম্প্রচার করছেন? দুটোই সম্প্রচার। রেডিওতে ডিজে হিসেবে রেডিও তরঙ্গের মাধ্যমে সম্প্রচার, কিন্তু কেন্দ্রবিন্দুতে আমার হৃদয়ের সামঞ্জস্য এবং সেটিকে সেই মুহূর্তে উপলব্ধ ট্রান্সডিউসার হিসেবে কাজ করতে দেওয়া। বেশ মজার। তো আমার উচ্চতর সত্তা এবং আমার দল, এই বিষয়ে আপনাদের কি কিছু বলার আছে? হ্যাঁ, তারা যা বলছে তা আমি বোঝার চেষ্টা করছি। কারণ আবারও বলছি, অনেক সময় তারা আমাকে একটি শক্তিগত ছাপ দেয়, একটি ঝলকের মতো যার মধ্যে সমস্ত তথ্য একসাথে থাকে, একটি কোয়ান্টাম স্বাক্ষরের মতো, এবং আপনাকে এর রৈখিক উপাদানগুলো উন্মোচন করে আলাদা করে মানুষের ভাষায় বলতে হয়। আর তাই তারা আমাকে যা দেখাচ্ছে তা হলো, ওই সিস্টেমগুলোর মধ্যে শক্তির শিরা, পুরনো শক্তি রয়েছে যা পরিষ্কার করা দরকার। এবং তারা বলছে যে এই গ্রহে যা ঘটেছে তার সমস্যার একটি অংশ হলো মানবজাতির অভিজ্ঞতায় ঘটে যাওয়া অনেক কিছুর দ্বারা অনেক স্ফটিকাকার রূপ এবং প্রবাহ ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত হয়েছে। আর তাই একভাবে তারা বলছে যা ঘটে তা হলো একটি নদী থাকার মতো, একটা বহমান নদী, আর হঠাৎ করে কেউ নদীর কোনো এক প্রান্তে কাদা মিশিয়ে দিচ্ছে এবং আশা করছে যে তা নদীর আরো ভাটিতে পরিষ্কার হয়ে পৌঁছাবে এবং শেষে যারা গ্রহণ করবে তাদের জন্য প্রস্তুত থাকবে। তাই তারা একভাবে বলছে যে যদি আপনি আপনার দলের সাথে কাজ করে অনেক পুরনো এবং বিশেষ করে আঘাতমূলক স্মৃতির ছাপ পরিষ্কার করার অনুমতি দিতে পারেন, এবং তারা বিশেষভাবে উল্লেখ করছে যে কন্ট্রোল গ্রিডগুলো ক্রিস্টালাইন ফাংশন এবং অন্যান্য জিনিসগুলো কিভাবে কাজ করে তার উপর কি প্রভাব ফেলেছে। তাই তারা বলছে, আমার মনে হয় তারা আসলে পরামর্শ দিচ্ছে যে আপনি যদি চান তবে এই পরিষ্কারকরণে সহায়তা করার কথা বিবেচনা করুন, কারণ এটি অনেক আবর্জনা এবং কাদা পরিষ্কার করে দেবে। এটি ক্রিস্টালাইন ইন্টেলিজেন্সকে সঠিকভাবে কাজ করতে দেবে, কারণ আপনাকে মনে রাখতে হবে যে ক্রিস্টালাইন ইন্টেলিজেন্স ক্রিস্টালাইন রূপের ভৌত ভিত্তির মধ্যে কাজ করে, যার ভিত্তি খুবই বস্তুগত। সুতরাং ক্রিস্টালের পা উভয় দিকেই রয়েছে। জানেন, ত্রিমাত্রিক 3D জগতে একটি অত্যন্ত কাঠামোগত রূপে তাদের একটি ভিত্তি আছে, কিন্তু বহুমাত্রিকতার জগতেও তাদের পদচারণা রয়েছে। এবং আমাদের মানুষের মতোই একইভাবে অত্যন্ত উচ্চ বিশুদ্ধ শক্তির সেরা গ্রাহক, প্রেরক এবং নির্গমনকারী হওয়ার জন্য আমাদের প্রথমে রূপটিকে পরিষ্কার করতে হয়, যাতে শক্তি বাধাহীনভাবে এর মধ্য দিয়ে যেতে পারে এবং যেভাবে যাওয়ার কথা সেভাবেই বেরিয়ে আসতে পারে। এবং তারা বলছে যে ক্রিস্টালের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। তাই আমি আশা করি যে এটা বিষয়টি ব্যাখ্যা করে। সুতরাং তারা বলছে যে আপনার যে অনুভূতি হচ্ছিল, অর্থাৎ প্রায় থেমে যাওয়া বা কিছু একটা ঠিক নেই, তারা বলছে যে তারা আপনার মনোযোগ সেদিকেই আকর্ষণ করার চেষ্টা করছিল। তো হ্যাঁ, কার্লা, এই চমৎকার প্রশ্নটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং এরপর আমরা আপনার সাথে পরিচিত হতে চাই। যাই হোক, হ্যাঁ, এরপর আমরা আমার ভালো বন্ধু লুইসের কাছে যাব,
যিনি আমার দেখা সবচেয়ে পরোপকারী মানুষদের একজন এবং তিনি ব্রায়ানের কমিউনিটিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন এবং ব্রায়ানকে সবকিছুতে সাহায্য করেন এবং তিনি হার্ট অফ মহেরেন্স কোলাবোরেটিভ কমিউনিটিকেও আপন করে নিয়েছেন এবং তিনি আমার পুরুষদের গ্রুপেও আছেন। তাই লুইস, এমন একজন অসাধারণ মানুষ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কাইল, এর জন্য আপনাকেও ধন্যবাদ। এখানে আসতে পেরে আমি সম্মানিত। হ্যালো দেব, আমি ডেভিড। আমি ব্রায়ানের সাথে সেই সাক্ষাৎকারে ছিলাম। আমি পেছনের অংশটা চালাচ্ছিলাম। ওহ, আপনি ছিলেন, ঠিক আছে। পেছনের অংশ, ঠিক আছে। শ্বাস প্রশ্বাসের শব্দটা পেছনের দিকে আপনিই ছিলেন। আমি মজা করছিলাম। হ্যাঁ, আমাদের সব সাউন্ড বন্ধ ছিল। তাহলে ওটা আপনার দিকের কেউ ছিল, তাই না? অথবা হয়তো ব্রায়ান ছিল, আমি জানি না। হ্যাঁ, জি স্যার। আমি শিশুদের বিষয়ে খুব আগ্রহী এবং আমি বাশারের হাইব্রিড শিশুদের আখ্যানের সাথেও খুব সংযুক্ত। অন্য কথায়, এমন সত্তা যাদেরকে মানুষের সাথে ভবিষ্যতের সম্ভাব্য যোগাযোগের জন্য প্রস্তুত করা হচ্ছে, যারা মূলত শিশু। কিন্তু আমাদের ছোট শিশুদের ক্ষেত্রে একেবারে টডলার থেকে শুরু করে ধরা যাক প্রাক কৈশোর পর্যন্ত তারা খুব উন্মুক্ত। ওরা খুব স্বাধীন, জানেন তো। ওরা এমন এক অবস্থায় আছে যেখানে আমরাও থাকতে চাই, তাই না? হ্যাঁ। আর আমার প্রশ্নটা হলো, গাইডরা আমাদের জন্য কি পরামর্শ দিচ্ছে এমন একটি পরিবেশ বাস্তবায়ন, পরিকল্পনা বা রক্ষণাবেক্ষণের জন্য যা ওই শিশুদের সমর্থন করবে, তাদের যথাসম্ভব উন্মুক্ত রাখবে, যাতে তারা তাদের অসীম সত্তার সাথে সেই সংযোগ বজায় রাখতে পারে এবং প্রচলিত ব্যবস্থার দ্বারা খুব বেশি প্রভাবিত না হয়ে পড়ে। বিশেষ করে এই সময়ে যখন এখনো ব্যাপক বিভেদ, ভয় আর বিভ্রান্তি রয়েছে। প্রতিষ্ঠানগুলো, জানেন তো, পাগলামি করছে, সম্ভবত আগের চেয়েও খারাপ। তাই আমি এই সব বিষয়ে আগ্রহী, যদি তাদের কাছে কোনো পরামর্শ থাকে। এটা একটা মজার প্রশ্ন। হ্যাঁ, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আর তারা আমাকে যে ধারণা দিচ্ছে তা হলো, তারা বলছে যে, আরে এটা আবার আর্তুরানদের কথা, তারা বলছে যে আসলে অ্যান্ড্রোমিডানরাও এখন আবির্ভূত হচ্ছে, তাই তারাও এতে অবদান রাখছে। তারা বলছে যে মানুষের শক্তিগতভাবে অধপতনের চক্রকে অব্যাহত রেখেছে এমন একটি প্রচলিত বিষয় হলো সেই অবস্থা যা শিশুদের অল্প বয়সে ঘটে। বড় হওয়া। এবং তারা বলছে যে এর একটি অংশ বাহ্যিক বিষয়গুলির ইচ্ছাকৃত প্রভাব, কিন্তু এর সাথে পারিবারিক পরিমণ্ডল, সামাজিক অনুশাসন এবং মূলত অন্য সবার প্রভাবও জড়িত। কারণ যখন আপনি জন্মগ্রহণ করেন এবং আপনি যখন নিজের দিকে তাকান, এবং আমি জানি আপনি এটা খুব ভালো করেই জানেন, তখন সেই জৈবিক রূপ এবং উৎস সত্তার মধ্যে দিয়ে এক বিশুদ্ধ উন্মুক্ততা বেরিয়ে আসে। এটি যেন এক বিশুদ্ধ উৎস। এটি খুবই আনন্দদায়ক। এবং তারা বলছে যে খুব দ্রুতই পারিপার্শ্বিক পরিমণ্ডল, নিয়ন্ত্রণ ব্যবস্থা সবকিছু চাপ সৃষ্টি করতে শুরু করে এবং তারপর একরকম বাধা সৃষ্টি করতে শুরু করে। আর তাই যারা খুব স্নেহময়, খেলাধুলাপূর্ণ, দয়ালু এবং যত্নশীল পরিবারে জন্ম নেওয়ার মতো ভাগ্যবান, তাদের মধ্যে সেই উন্মুক্ততা, আন্তরিকতা এবং সততার অনেকটাই বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে। কিন্তু অনেক শিশুরই তা থাকে না, এবং তারা বলছে যে একটি জিনিস যা ঘটে তা হলো, যদি তারা খুব কঠোর এবং খুব দুর্গ দ্বারা সুরক্ষিত হয়ে তারা তাদের সন্তানদের উপর সেই ছাপ ফেলতে শুরু করে, একদিকে যেমন তাদের জিনগতভাবে তথ্য সঞ্চারিত হয়, তেমনি অন্যদিকে তাদের আশেপাশে থাকার কারণেও। আর তাই তারা বলছে যে বিশেষ করে প্রাপ্তবয়স্কদের জন্য হাস্যরসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো কৌতুকপূর্ণ হওয়া। এটা অ্যান্ড্রোমিডানদের কাছ থেকে আসা একটি আকর্ষণীয় বিষয়। এবং তারা বলছে, আমার মনে হয় তারা আমাকেই উদ্দেশ্য করে বলছে, তারা হ্যাঁই বলছে, কারণ আমি এই বিষয়ে অনেক কথা বলেছি, যে কৌতুকপূর্ণ হওয়া এবং কেবল মজা করা, ফাজলামি করা, মানে কেবল কৌতুকপূর্ণ হওয়ার গুরুত্ব অপরিসীম। তারা বলছে একজন প্রাপ্তবয়স্কের কাছে এটা কিছুটা বোকার মতো, অনুৎপাদনশীল, অদক্ষ বা আপনি যা বলুন না কেন মনে হতে পারে। এটা আমিই বলছি। কিন্তু তারা বলছে যে ভেতরের উৎস বুদ্ধিমত্তার আসল প্রকৃতি হলো কৌতুকপূর্ণ। এটা, জানেন তো, এটা একটা রশি। এটা, জানেন তো, একজন অভিযাত্রী, কৌতূহলী শিশু। এই সবই হলো সেই সুন্দর গুণাবলী। এবং তারা বলছে একটি শিশুকে এই গুণগুলো ধরে রাখতে সাহায্য করার সবচেয়ে ভালো উপায় হলো একজন প্রাপ্তবয়স্ক হিসেবে তার জন্য একটি উদাহরণ তৈরি করা, এবং তাদের এটা জানানো যে এটা নিরাপদ, এতে কোনো সমস্যা নেই, এটা চালিয়ে যাওয়াটা সম্পূর্ণ ঠিক আছে। আপনি যদি কোনো রোল মডেল খুঁজে থাকেন বা এমন কাউকে খোঁজেন যে বড় হওয়ার সাথে সাথে আপনার কেমন হওয়া উচিত, তাহলে এমন ধারণা করবেন না যে গম্ভীর এবং নিজেকে গুটিয়ে রাখা কাউকে রোল মডেল হিসেবে দেখবেন না।
কারণ এটা একটা বিপরীতধর্মী বৈপরীত্য। এবং তাই তারা বলছে যে এই সহজ আনন্দদায়ক আচরণটি আপনার সংস্পর্শে আসা সমস্ত শিশুদের উপর একটি গভীর প্রভাব ফেলবে, কারণ তারা স্বভাবতই খেলাধুলা করতে চায়, তারা মজা করতে চায়, তারা জিনিসপত্র স্পর্শ করতে, স্বাদ নিতে, অন্বেষণ করতে চায়, তারা এই কাজগুলো করতে চায়। এবং যখন তারা জানে যে এটা করা নিরাপদ, তখন তারা প্রাপ্তবয়স্ক হিসেবে যাদের বিবেচনা করে তাদের অভিভাবক বা মানে তাদের রক্ষাকারীরা যদি এটা করে, তাহলে তারা এটা করতে আরো বেশি নিরাপদ এবং স্বচ্ছন্দ বোধ করবে। এবং তারা বলছে যে এটা করার জন্য এটা একটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী উপায়। অবশ্যই আমার মনে হয় যে এটা আমাদের ভেতরের শিশুটিকে পুনরায় জাগিয়ে তোলারও একটা উপায় হবে। হ্যাঁ হ্যাঁ, তারা বলছে একদম একদম, তারা বলছে যে এটা একটা দ্বিমুখী প্রভাব যা তারা ঘটাতে চাইছে। তারা আশা করছে যে মানুষ নিজের সাথে স্বচ্ছন্দ হবে এবং নিজেকে উপভোগ করবে। তারা বলছে যে আপনি এখানে শুধু নিয়ম মেনে জীবন কাটানোর জন্য আসেননি, আপনি এখানে এসেছেন সমৃদ্ধি ও আনন্দে ভরা একটি জীবন যাপন করতে এবং তা ছড়িয়ে দিতে, যাতে সবাই পারস্পরিকভাবে তাতে অংশ নিতে পারে। তারা বলছে যে তখনই জীবনের সেরাটা পাওয়া যায়, বুঝলেন? এবং তারা বলছে তাদের সংস্কৃতিতে এটা করার একটা চর্চা আছে, বুঝলেন? সেখানে খেলাধুলা এবং কৌতূহলকে এতটাই উৎসাহিত করা হয় যে এটা, বুঝলেন, এটা এটা এমনভাবে বিকশিত হচ্ছে যা আমরা কল্পনাও করতে পারি না। এবং তারা বলছে যে মানবতাকে তারা সেখানেই নিয়ে যেতে সাহায্য করার চেষ্টা করছে। তারা শুধু বলছে গাম্ভীর্যের আবরণটা সরিয়ে ফেলুন। আমার একটা কথা আছে এবং আমার মনে হয় তারাও হয়তো এটারই অনুকরণ করছে বা এটা ভেবে হাসছে যে এই গাম্ভীর্য এখন সেকেলে হয়ে গেছে। জানেন, আমি নিজেও অনেকবার ওই অবস্থায় ছিলাম। আমি সেই গম্ভীর অবস্থায় ছিলাম। আমি একজন গবেষক, গণিতের একজন ডক্টর ছিলাম এবং সবসময় মনোযোগী, সবসময় এক ধরনের হাসি খুশি বা আনন্দহীন অবস্থায় থাকতাম। আর আমাকে সেই অবস্থার জট খুলতে হয়েছিল। তাই আমি একসময় ওই শিবিরে ছিলাম এবং এখন এখানে চলে এসেছি। আর হ্যাঁ, ঠিক যেমনটা আপনি বলছিলেন, নিজের মধ্যে খেলাধুলাপূর্ণ থাকাটাই আপনার হৃদয়ের কেন্দ্রকে খুলতে এবং ভেতরের অনুভূতিগুলোকে বেরিয়ে আসতে সত্যি উৎসাহিত করবে। চমৎকার ভাবে, চমৎকার ভাবে। আর যাই হোক, ডেভিড, আপনি একটি অসাধারণ পরিবর্তন এনেছেন, কারণ আপনার ব্যক্তিত্ব এখন খুবই আনন্দময়। ঠিক। আমার এটা খুব ভালো লেগেছে এবং ধন্যবাদ। জানেন কি, যদি কেউ দেখতে চান যে আমি 2006 সালে আমার মনে হয় কেমন ছিলাম, তাহলে প্যাট্রন সাইটে আমার দেওয়া একটা ভিডিও দেখতে পারেন। এটা ইন্টারভিউ অ্যান্ড টকস এর নিচে আছে। আমি এনার্জি অফ দ্য ভ্যাকুয়াম নামের একটা ডকুমেন্টারি সিরিজে অংশ নিয়েছিলাম। কি বলবো, আমি তখন যেমন ছিলাম আর এখন যেমন, তা দেখে আপনারা হাসতে হাসতে শেষ। আপনারা ভাববেন ডেভিডের আবার কি হলো, জানেন? তাই আমার মনে হয় এটা একটা দারুণ উদাহরণ, এটা দেখানোর জন্য যে এই সমস্ত তথ্য যা সামনে এসেছে তা সম্ভব হয়েছে আনন্দ আর মন খুলে কথা বলার কারণে। আমার বিশ্বাস এটা একের সাথে আরেকের সম্পর্ক। তো হ্যাঁ, একদম ঠিক। তো অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর এরপর আমরা যাচ্ছি রন্ডার কাছে। হ্যাঁ, রন্ডা এখানে আছেন যখন থেকে আমরা হার্ট কোহেরেন্স কোলাবোরেটিভ শুরু করেছি। আমার মনে হয় 5 বা 6 বছর আগে তিনি আমাদের সাথে ছিলেন এবং তিনি তার হার্ট জার্নিকে সত্যি আপন করে নিয়েছেন। তিনি হার্টম্যাথ থেকে সার্টিফিকেট নিয়েছেন এবং তিনি আমাদের সাথে ছিলেন। তিনি এসে চিয়মকে পথ দেখান। তার মধ্যে একটি সুন্দর শক্তি আছে। তাই স্বাগতম রন্ডা। হ্যালো, ধন্যবাদ। হ্যালো, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আপনি আমার কাছে নতুন। আচ্ছা, না, তবে হয়তো না। তো আমার একটা প্রশ্ন আছে যেটা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং এটা খুব গুরুতর কোনো প্রশ্ন নয়, কিন্তু আমি ডক্টর জো ডিসপেঞ্জার অনেক অনুষ্ঠানে গিয়েছি এবং তার সেই ব্লু বিনস আছে যারা এসে নিরাময়ে সহায়তা করে। এবং আমার কাছে এটা আকর্ষণীয় মনে হয় যে কিছু লোক সত্যিই এটা অনুভব করে, আবার কিছু লোক কিছুই অনুভব করে না। তারা বেশ কয়েকবার সেখানে যায় এবং তারা নিরাময় পেতে চায়। তাই আমার মনের মধ্যে প্রশ্ন জাগে, উচ্চতর মাত্রার সত্তাদের এই বিভিন্ন গোষ্ঠীগুলো কি তাদের নির্দিষ্ট স্টার সিডের সাথে আবদ্ধ, যাতে আপনি যদি সেই ধরনের পরিস্থিতিতে থাকেন এবং আপনার মধ্যে সেই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স না থাকে, তাহলে আপনি তাদের কোনো শক্তি গ্রহণ করার জন্য উন্মুক্ত থাকবেন না, নাকি ব্যাপারটা অন্য কিছু? আকর্ষণীয় প্রশ্ন। আমার মনে হয় না এর আগে কেউ আমাকে এটা জিজ্ঞেস করেছে, আর আমার উচ্চতর সত্তা থেকে আমি এতে সায় দিচ্ছি। আমি বলবো যে তো আমার উচ্চতর সত্তা,
তুমিও যদি এতে কিছু যোগ করতে চাও তাহলে করতে পারো। তো তারা বলছে যে এটা আসলে বিভিন্ন সম্ভাবনার একটা মিশ্রণ। তো চলো বিভিন্ন সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমটা হলো আমি আগেও বলেছি যে মানুষ কিভাবে কোনো কিছুকে এমন ভাবে আঁকড়ে ধরতে পারে যা তারা নিজেরাও জানে না যে তারা আঁকড়ে ধরে আছে, এবং কোনো কিছুকে এত শক্ত করে আঁকড়ে ধরে যে সেটা তাদের কাছে এতটাই পরিচিত আর স্বাভাবিক হয়ে যায় যে তারা শুধু ভাবে, ওহ আমি 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 আঁকড়ে ধরে নেই। জানেন তো, আমি তো সবসময় এভাবেই হাঁটি। আর শক্তির মাত্রাটা এমনই হতে পারে, আমরা কোনো কিছু আঁকড়ে ধরে রাখার জন্য এত বেশি শক্তি প্রয়োগ করি যে সেটা নিজেই আপনার নিজের শক্তি গ্রহণ এবং সঞ্চালনের পথে একটা বিরাট বাধা হয়ে দাঁড়ায়। এটা সত্যিই তাই। তো তারা বলছে যে এটা একটা সম্ভাবনা, এবং এক্ষেত্রে অনেকের জন্য মূল হতাশার কারণ হলো তারা এটা ঠিকভাবে বুঝতে পারে না বা সচেতনভাবে জানে না যে তারা এমন একটা পর্যায়ে আঁকড়ে ধরে আছে এবং এর মাধ্যমে তারা সহজাতভাবেই শক্তি গ্রহণ এবং সঞ্চালনকে বাধা দিচ্ছে। আর তাই এটা এমন হতে পারে যে আমি তো যুগ যুগ ধরে এটাই করে আসছি, আমি কেন এটা অনুভব করতে পারছি না, আমি কেন এটা করতে পারছি না। একক উদ্ধৃতি চিহ্ন। জানেন তো, আমিও নিজে এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। শুরুতে আমি একদম অসাড় হয়ে গিয়েছিলাম। ব্যাপারটা একদিক দিয়ে বেশ কঠিন ছিল, কারণ আমি আমার নিজের চিন্তার জগতে ডুবেছিলাম। আমার শক্তি ক্ষেত্রে এমন অনেক কিছু ছিল যা পরিষ্কার করা দরকার ছিল। তো এটা একটা বিষয় এবং এটাও আরেকটা বিষয়। আর এটাকে একটা বহমান নদীর সাথে তুলনা করা যায়। যদি পথের মাঝে প্রচুর গাছের গুঁড়ি থাকে যা এখনো সরানো হয়নি, তাহলে শক্তির প্রবাহ শুধু সেগুলোর উপরই আঘাত করবে। এটা সেগুলাকে গুঁড়ো করে ফুলিয়ে তুলবে, কিন্তু সেগুলোর মধ্যে দিয়ে খুব সহজে প্রবাহিত হবে না। কিছু ক্ষেত্রে হয়তো শুধু ক্ষীণ ধারায় বইবে। তাই আমার উচ্চতর সত্তা বলছে যে আমরা ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি তার একটি অংশ হলো ওই গাছের গুঁড়িগুলো, ওই বাধাগুলোকে গলিয়ে ফেলতে শেখা, যাতে শক্তি সঠিকভাবে প্রবাহিত হতে পারে। ফলে আপনার উপলব্ধি এবং নিজের ও অন্যের শক্তির প্রবাহ ও আদান প্রদান আরো অনায়াসে ঘটতে পারে। তো এটা একটা সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনাটি হলো হয়তো সেই নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য সেখানে যাওয়া হয়নি যার জন্য মানুষকে পরিচালিত করা হয়েছিল, এবং তাই উচ্চতর সত্তা বলতে পারে যে তোমার আসলে ওই শক্তির প্রয়োজন নেই এবং এই মুহূর্তে তা থাকাটা সামনের পদক্ষেপগুলোতে আসলে সহায়ক হবে না। সুতরাং কারণ এটা একটা বিষয়, যারা এলিয়েনদের সাথে যোগাযোগ করতে চায়, আমি তাদের বলি আমার মতে প্রথম ধাপ হলো উচ্চতর সত্তার সাথে সংযোগ স্থাপন করা, কারণ উচ্চতর সত্তা ঠিকই জানবে এই মুহূর্তে কোন শক্তি বা কোন গোষ্ঠী আপনার জন্য সবচেয়ে সহায়ক। জানেন, এটা সবসময় একই গোষ্ঠী নয়। যেমন এমনকি আমরা এখন যে আলোচনাটি করছি সেখানেও কখনো আর্কটুরানরা এগিয়ে আসে, কখনো প্লেটেনরা, এবং এর মধ্যে এমন একটি গতিশীলতা কাজ করে। আর তাই প্রত্যেকেই এমন একটি শক্তি বা তথ্যের প্যাকেট সরবরাহ করে যা সেই নির্দিষ্ট সময় আলোচনা বা যা কিছু ঘটছে তার জন্য সবচেয়ে সহায়ক। সুতরাং এটা নিশ্চিতভাবেই সবার জন্য একরকম নয়, অনেকটা যেমন আপনিও ওইভাবে বলছিলেন। আর তাই তারা বলছে যে তাদের দৃষ্টিতে এই দুটিই হলো প্রধান ঘটনা। আর তাই যদি কিছু না ঘটে, তারা বলছে খুব মজার ছলে আপনার উচ্চতর সত্তাকে জিজ্ঞাসা করুন, আচ্ছা আমার উচ্চতর সত্তা, তাহলে আমি কি এর জন্যই এখানে আসার কথা ছিল, নাকি আমি শুধু এখানে এসেছি কারণ ওই যে ওখানের লোকটার সাথে দেখা করতে হবে এবং আমাদের একটা বন্ধুত্ব গড়ে তুলতে হবে, আর এর সাথে মূল অনুষ্ঠানে যা ঘটছিল তার কোনো সম্পর্ক ছিল না। এটা বিভিন্ন ধরনের অনেক কিছুই হতে পারত, এবং এটা ওইরকম খুব কৌতুকপূর্ণ ও আদান প্রদানমূলকও হতে পারত, এবং আরো অনেক কিছু আছে যা আমি হয়তো ভাবিনি যা ঘটতে পারে। কিন্তু তারা এখন আসলে একটি অনুস্মারক হিসাবে বলছে যে এটি অন্যতম সুন্দর একটি মূল বিষয় যা তারা মানব জাতিকে জানাতে চায়। তারা বলছে অনেক শিক্ষা থেকে আপনাদের কি মনে আছে, যেমন উদাহরণস্বরূপ আরোহী গুরুদের একটি শুকনো ডাল তুলে নিয়ে তাকে সজীব করে তোলার ক্ষমতা ছিল। তারা বলছে যে সেই একই জীবন্ত বুদ্ধি যা এটা করত তা আপনার ভেতরেই বাস করে। আপনার ভেতরে একটি ঝর্ণা আছে যা আপনার প্রয়োজনীয় সবকিছু এবং যা কিছু আপনার প্রয়োজন ছিল তার সবকিছুই, এবং তাই আপনি সেদিকে ফিরে যেতে শিখছেন। সুতরাং প্রতিটি আরোগ্য, প্রতিটি প্রজ্ঞা, আপনার যা কিছু আছে তা আপনার প্রয়োজনের সময় আপনার জন্য উন্মুক্ত রয়েছে, এবং আমি মনে করি আমরা এমনই এক সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, এবং সম্ভবত এর একটি অংশ হলো, এবং তারা এতে হ্যাঁ বলছে। তারা আরো একটি বিষয় উল্লেখ করতে চেয়েছিল, আর তা হলো আধ্যাত্মিক দিক থেকে আমরা আগে যেখানে ছিলাম সেখান থেকে সরে আসার পথে আমরা এখন এক মধ্যবর্তী পর্যায়ে আছি। আগে মানুষ ক্রমাগত বিভিন্ন অনুষ্ঠানে যেত এবং তারা কোথায় যাচ্ছে শুধু সেদিকেই পুরোপুরি মনোনিবেশ করত, আর আমরা এখন এমন এক মানবিক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি যেখানে সবকিছু ভেতর থেকে আসে। আমাদের সমস্ত আদান প্রদান সেই জায়গা থেকেই আসে এবং আমরা সেই কেন্দ্র থেকে এই সুন্দর, সমৃদ্ধ, বহুমাত্রিক আদান প্রদানে অংশ নিই। এবং তারা বলছে যে মানুষ এই পথেই যাত্রা করছে। তাই তারা বলছে মানুষ কখন রূপান্তরিত হচ্ছে বা সেই জায়গায় পা রাখছে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকতে পারে,
কারণ বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া বা অমুক তমুকের কাছে যাওয়ার ব্যাপারে তাদের বেশ পরিচিতি রয়েছে। তাই তারা বলছে এটাও আরেকটি বিষয় যা সম্পর্কে সচেতন থাকতে হবে। তারা বলছে একই সাথে অনেক কিছুই ঘটছে। তো হ্যাঁ, আমি আশা করি এতে আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তো হ্যাঁ, এটা মাঝে মাঝে বেশ মজার, কারণ যখন আমি আমার উচ্চতর সত্তা সেই সগা অনুভব করি, তখন এটা এক ধরনের উপলব্ধি। আমার কোনো দিব্য দৃষ্টি নেই, আমার কোনো আরোগ্য লাভের ক্ষমতা নেই। আমার মাথায় শুধু ধারণাটা হঠাৎ করেই চলে আসে। আর ব্যক্তিগতভাবে আমার জন্য একটা বিষয় হলো, আমার মনে হয় আমি এই জীবনে অন্য বিষয়গুলো থেকে আড়াল হয়েই এসেছি। হ্যাঁ, কারণ আমি একটা খুব নির্দিষ্ট গতিপথে আছি। হ্যাঁ, কিন্তু আমি শুধু কৌতূহলী, কারণ এখানে অনেক মানুষ আছে এবং অনেক ভিন্ন ভিন্ন মাধ্যম আছে, আর আমার কাছে এটা খুবই সুন্দর। এটা সুন্দর ফুল আর বিভিন্ন সুগন্ধে ভরা একটা বাগানের মতো, আর আপনি আমার কাছে নতুন এবং আমি আপনাকে অনেক প্রশংসা করি। আপনাকে স্বাগতম। না, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমার একটা ছোট প্রশ্ন আছে। আমি কি সাক্ষাৎকার নেওয়া থেকে অবসর নিতে পারি, কারণ আমার কমিউনিটি খুব ভালো প্রশ্ন করে? চমৎকার। আমি এখন গ্রেসের কাছে যাচ্ছি, যিনি আমাদের কমিউনিটির একজন নতুন সদস্য বলে আমি মনে করি, যার সাথে দেখা করার জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো স্বাগতম গ্রেস। হাই। ধন্যবাদ। হ্যালো গ্রেস। হাই। হাই, আপনার সান্নিধ্যে থাকতে পেরে খুব ভালো লাগছে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনার সমস্ত জ্ঞান এবং আপনার দলের মাধ্যমে যা কিছু আসছে তা শুনতে খুব ভালো লাগছে। আমার প্রশ্নটা শুরু করার আগে আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা বলতে চাই। অবশ্যই। এতে করে প্রশ্নটা করা যাবে। আচ্ছা, রন্ডা এবং কার্লি এইমাত্র যা বললেন, অর্থাৎ পৃথিবীর গভীরে থাকা স্ফটিক শিরা এবং সেগুলোর উপর খালি পায়ে দাঁড়ানো বা খালি পায়ে থাকার বিষয়, আমি সেটার সাথে নিজেকে মেলাতে পারছি। আমার এমন একটি অভিজ্ঞতা হয়েছে যেখানে ঐশ্বরিক নারী এবং ঐশ্বরিক পুরুষ শক্তির মধ্যে ভারসাম্য এসেছিল, যখন আমি আমার আরেক প্রিয় বন্ধুর সাথে আটলান্টিকের ঠিক পাশে খালি পায়ে ছিলাম। ওহ, দারুণ। আমরা তখন হাত ধরেছিলাম। আমার ডান হাতে একটি ল্যামরিয়ান সিড ক্রিস্টাল এবং একটি অ্যাটলান্টিস স্টোন ছিল, এবং আমরা প্রায় 20 মিনিট ধরে এভাবেই ছিলাম। কিন্তু আমার প্রশ্নের সবচেয়ে স্পষ্ট উদাহরণ হলো জায়ন ন্যাশনাল পার্কে আমার একটি অভিজ্ঞতা, যেখানে আমি একটি গাছের সাথে সংযোগ স্থাপন করছিলাম। এটা ছিল তৃতীয় গাছ যার সাথে আমি সংযোগ স্থাপন করেছিলাম, এবং এটি আমাকে এমন একটি বার্তা দিচ্ছিল যা আমি ঠিকমতো গ্রহণ করতে পারছিলাম না, কারণ বাতাস বেড়ে গিয়েছিল এবং বেশ ঠান্ডা ছিল। আর আমি আসছি ক্যালগারি, আলবার্টা থেকে। সেখানে আমি কলম্বিয়ার পোশাক পরেই ছিলাম। আর বাতাস বেড়ে যাওয়ায় তারা বলল, আমরা অনুভব করতে পারছি যে প্রতিকূল আবহাওয়া আপনার শরীরকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তাই আমরা আপনাকে এ ব্যাপারে সাহায্য করব। ওহ, বেশ মজার তো। আর হ্যাঁ, আমার মনে হয়েছিল যে সেখানে থাকা শক্তিগুলো আমার ভেতরের কোনো এক তাপীয় ক্ষমতাকে সক্রিয় করে আমাকে উষ্ণ রাখছিল, কারণ হঠাৎ করেই আমার আর ঠান্ডা লাগছিল না। কিন্তু মজার ব্যাপার হলো, 1 সপ্তাহ পরে আমি যখন বাড়ি ফিরলাম, তখন ঘরের ভেতরটা বেশ ঠান্ডা ছিল। বেশ ঠান্ডা হাওয়া বইছিল, আর আমি 2টো বিড়ালের নিচে ছিলাম এবং ভাবলাম আমাকে রাতের খাবার বানাতে যেতে হবে। আমি সত্যিই নড়তে চাইছিলাম না, কিন্তু আমি শুধু ভাবছিলাম, ইস, এই মুহূর্তে উষ্ণ থাকতে পারলে কি ভালো হতো। আর আমি সেই গাছটার মতো দুলতে শুরু করলাম এবং আমার উষ্ণ লাগছিল। তাই না? আমি এটা নিয়ে ভাবছিলাম না। আমি এটা নিয়ে ভাবছিলামই না। তো সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুপ্ত ক্ষমতাগুলো সক্রিয় হওয়া নিয়ে আপনি যা বলেছিলেন তার উপর ভিত্তি করে আপনি এ বিষয়ে আর কি বলতে পারেন, এবং অন্যান্য মহাজাগতিক অবতারে আরো বহুমাত্রিকভাবে সংযোগ স্থাপন নিয়ে আপনি যা বলেছিলেন সে সম্পর্কেও বা কি বলতে পারেন? হ্যাঁ, অবশ্যই। আর চলুন এটা দিয়েই শুরু করা যাক, কারণ আমার দলের শেয়ার করা প্রধান বিষয়গুলোর মধ্যে এটি একটি। আমার সাথে যে শক্তিগুলো আসছে, যা এই মাস জুড়ে শুরু হয়ে শেষের দিকে এবং জুলাইয়ের শুরুতে তীব্রতর হচ্ছে এবং সম্ভবত পুরো জুলাই মাস জুড়েই স্থিতিশীল হবে, সে সম্পর্কে বলা হচ্ছিল যে এই আকস্মিক উত্থানগুলো মানুষকে অনুরণনের এক উচ্চতর স্তরে পৌঁছানোর সুযোগ করে দিচ্ছে, যাতে আপনি আপনার ভেতরের সুপ্ত শক্তি, লুকানো প্রতিভা বা নিজের বিভিন্ন স্তরকে ব্যবহার করতে পারেন।
আর এটা আমাকে হলস অফ আমেন্ট এর কথা মনে করিয়ে দেয়, মানে সেখানকার সেই গ্রন্থাগারের কথা যেখানে তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় শক্তির স্তর অর্জন করতে হয়। আপনি চাইলেই সেখানে প্রবেশ করতে পারবেন না। আপনাকে দেখাতে হবে যে আপনি সেই প্রবেশগম্যতার স্তরে আছেন এবং সেই অনুযায়ী অর্জিত জ্ঞান ও দায়িত্ববোধ আপনার মধ্যে রয়েছে, যা দিয়ে আপনি তথ্য প্রয়োগ ও ব্যবহার করতে পারবেন। আমার ধারণা সেই জীবন্ত গ্রন্থাগারটি এভাবেই কাজ করত এবং এটি মানুষ হিসেবে আমাদের মতোই। তাই আমরা যখন নিজেদের শুদ্ধ করি, নোংর তুলে ফেলি এবং বিকশিত হই, আমরা নিজেদের বহুমাত্রিক স্বরগুলো সম্পর্কে আরো সচেতন হতে শুরু করছি, যেখানে আমাদের নিজেদেরই আরো বেশি বুদ্ধিমত্তা রয়েছে, এবং হঠাৎ করেই এটি আপনার মধ্যে প্রবেশ করে আপনারই একটি অংশ হিসেবে সক্রিয় হয়ে ওঠে এবং এর সাথে নির্দিষ্ট কিছু কাজ করার ক্ষমতাও অন্তর্ভুক্ত থাকে। আর এ কারণেই দলগুলো আমাকে বলছিল যে আপনি হঠাৎ করেই আপনার জীবনযাপন করতে থাকবেন। আপনি আপনার পরিষ্করণ বা আপনি যেভাবেই কাজ করেন না কেন তা চালিয়ে যাবেন এবং তারপর হঠাৎ করেই আপনি অনুভব করবেন যে কিছু একটা সক্রিয় হয়ে উঠেছে। আপনি জানেন না কোথা থেকে বা কিভাবে এটি সক্রিয় হয়েছে। তারা বলছে এর কারণ হলো, এবং তারা এখন এটাই বলছে, আপনি এমন একটি নির্দিষ্ট স্তরে পৌঁছেছেন যেখান থেকে আপনি এখন সেটিতে প্রবেশ করতে পারবেন। এই সবই সেই সম্প্রসারণশীল যাত্রার অংশ, একটি ধাপে ধাপে সম্প্রসারণ এবং উন্মোচন, যার ফলে আপনি এখন রূপক অর্থে নিজের ভেতরে দরজা খুলছেন। তাই আপনি এখন সেই ঘরে যা আছে, বলতে গেলে রূপক অর্থে, তাতে প্রবেশ করতে পারবেন। কিন্তু তারা বলছে যে এটা চলতেই থাকবে এবং তারা বলছে যে তারা যে বিষয়গুলো দেখছে তার মধ্যে এটিও একটি। এই যে তরঙ্গটি আসছে তার একটি অংশ হলো এটি মানুষকে উন্নত হতে সাহায্য করতে শুরু করেছে, যাতে তারা এখন নতুন সুপ্ত ক্ষমতা এবং অন্যান্য গ্রহে বহু জন্ম ধরে থাকা ক্ষমতাগুলো অর্জন ও ব্যবহার করতে পারে, এবং সেগুলো সামনে আসছে। এবং তারা নতুন স্মৃতির কথাও বলছেন, কারণ আমরা মনস্তাত্ত্বিক বা স্নায়বিক স্মৃতিকে কেবল আমাদের এখন পর্যন্ত অভিজ্ঞতার একটি রেফারেন্স হিসেবেই ব্যবহার করতে অভ্যস্ত। কিন্তু তারা বলছেন নতুন স্মৃতি, অর্থাৎ শক্তিগত ছাপের স্মৃতি ফিরে আসছে। তাই আমরা এমন জিনিস মনে করতে পারবো যার কোনো শারীরিক অভিজ্ঞতা আমাদের এখনো হয়নি। যেমন আমার এই জায়গার গন্ধটা মনে পড়ছে, অন্য গ্রহে থাকার সময় আমার একটা দৃশ্য মনে পড়েছিল, এবং এটি আরও বেশি করে সামনে চলে আসবে। এবং তারা বলেছেন এটি এক একজনের জন্য এক এক রকম হবে, যা নির্ভর করবে আপনার পথ কি, আপনার ধাঁধার টুকরোগুলো কি এবং আপনি এখন কি সমাধান করছেন তার উপর। তাই এটি এক একজনের জন্য এক একভাবে আসবে। কিন্তু তারা বলছেন যে তারা যা দেখছেন তা ইতিমধ্যেই ঘটছে এবং এটি আরও ত্বরান্বিত হবে ও এই তরঙ্গগুলো শক্তিশালী হওয়ার সাথে সাথে তা ঘটতেই থাকবে। এবং তাই তারা বলছেন হ্যাঁ, সেখানে থাকাকালীন আপনার এই অভিজ্ঞতা হয়েছিল, কারণ একটি গাছের কাছে গেলে আপনি যে জগতে প্রবেশ করেন তা অনেকটা স্ফটিকের মতো, কারণ গাছগুলো নিজেরাই পৃথিবীর জীবন্ত বুদ্ধিমত্তার জীবন্ত অ্যান্টেনার মতো, যার মাধ্যমে বহু সত্তা সংযোগ স্থাপন করতে এবং কাজ করতে পারে। তাই তারা বলছে যে সেখানে আপনি যা অভিজ্ঞতা লাভ করেন এটা তারই তাদের ব্যাখ্যা। তাই তারা সত্যিই খুব উত্তেজিত, কারণ তারা বলছে যে মানবজাতির জন্য ভবিষ্যতে অনেক কিছু অপেক্ষা করছে, এবং তারা মজা করে বলছে আপনি এই সময়গুলোর দিকে ফিরে তাকিয়ে ভাববেন, হায় ঈশ্বর, আমরা সেই পুরনো পদ্ধতিতে কি করছিলাম। কারণ তারা বলছে যে সহজলভ্যতা এবং ভ্রমণের ক্ষমতা, মানে স্থান পরিবর্তন করা, এই সমস্ত অবিশ্বাস্য কাজ করা, এমনকি জিনিসপত্র শূন্যে ভাসানো, সেই সব দুর্দান্ত কাজ করা যা গুরুরা করতে পারতেন। তারা বলছে এই বিষয়গুলো নিয়ে অনেকেই কথা বলেছেন, কিন্তু বাস্তবে তা করাটা সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার। এবং তারা বলছে যে মানুষ যখন নিজেদের মধ্যে আরো উচ্চতর ও প্রসারিত হয়ে এই ক্ষমতাগুলো অর্জন করতে শিখবে, তখন এই বিষয়গুলো ধাপে ধাপে সামনে আসছে। এবং তারা বলছে যে এই সমস্ত মহান ক্ষমতা আসলে আপনার অন্তরের কেন্দ্র থেকেই আসে। এবং তারা বলছে যে এই কারণেই যাকে আমরা ইয়েশুয়া বলি, তিনি সেই অবিশ্বাস্য কাজগুলো করতে পেরেছিলেন, কারণ তিনি সেটিকে অনুমতি দিচ্ছিলেন। এটি ছিল সেই জীবন্ত মূল বুদ্ধি, সেই উৎস বুদ্ধি যা সবকিছুর নিচে রয়েছে, যা ভেতরে এসে আক্ষরিক অর্থে জীবন সৃষ্টি করেছিল, শুধু স্পর্শ করার মাধ্যমে নয়। তারা বলছে যে এই সহজলভ্যতাই প্রত্যেকের আছে এবং প্রত্যেকেই নিজের পছন্দের উপায়ে সেদিকে ফিরে যাচ্ছে। তো হ্যাঁ, তারা এটাই বলছে। হ্যাঁ, এটা সত্যিই মনে দাগ কাটে। এবং আমি আমার মনে হয় এর পরের অংশে আমি যা বলতে চাই তা হলো, আমি আমার ওভারসোল বা উচ্চতর সত্তা থেকে যা ক্রমাগত শুনে আসছি তা হলো, আমরা এখানে এসেছি স্মৃতিকে রূপ দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, আমি এর সাথে একমত, কারণ আমরা ঠিক এটাই করছি এবং মানবজাতির সাথে হাতে হাত মিলিয়ে ক্রিস্টালের কাজের রূপান্তর ঘটছে। আমরা একটি তরল জৈবিক রূপে কাজ করি, কিন্তু আমাদের আসল সত্য হলো যা এর মধ্যে নিমজ্জিত ও নোংর করা আছে, এবং এটিকে একটি গ্রাহক বিন্দু হিসেবে ব্যবহার করে আমাদের কেন্দ্র থেকে আসা অভিজ্ঞতার এই স্তরে বা এই ধরনের ক্ষেত্রে কাজ করে।
কিন্তু যেহেতু আমরা তা ভুলে গেছি এবং বেশিরভাগ মানুষের মধ্যে সেই মূল কেন্দ্রের সাথে সংযোগ এতটাই কমে গেছে, আমরা মনে করি আমরা কেবল একটি জৈবিক পোশাক এবং মানুষ এতে মুগ্ধ হয়ে এভাবেই তাদের দিন কাটায়। কিন্তু সত্যিটা হলো, যখন আপনি মনে করতে শুরু করবেন, আপনি উপলব্ধি করবেন, না, আপনি একটি ক্রিস্টালিন রূপের মতো, আপনি একটি হোলোগ্রাফিক রূপের মধ্যে থাকা এক বুদ্ধিমত্তা যা নির্দিষ্ট কিছু কাজ করতে পারে, এবং কেন্দ্র থেকে এটি যত বেশি উন্মুক্ত হবে তত বেশি জাদু ঘটবে বা জাদুর আভাস পাওয়া যাবে। একে জাদু বলতে পারেন, কিন্তু এটা আসলে আমরা যা অভ্যস্ত তার থেকে অনেক আলাদা। কিন্তু যখন আপনি সত্তার সেই স্তরে পৌঁছান তখন এটা স্বাভাবিক। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ, গ্রেস। আপনাকে এখানে দেখে খুব ভালো লাগলো। আচ্ছা ডেভিড, টেক্সটের মাধ্যমে পাঠানো আরো কয়েকটি প্রশ্নের জন্য আমাদের কি কিছুটা সময় আছে? অবশ্যই অবশ্যই, বলুন। হ্যাঁ, এই তো। মাত্র কয়েকটি। আর আমি জানি এই মানুষগুলো আপনাকে সত্যিই খুব ভালোবাসে, তাই এটা তাদের জন্য অত্যন্ত অর্থবহ হবে। গ্যারেথ, জিমি অক্টোরানদের সাথেও যোগাযোগ করেন। তিনি বলেছেন, আপনি কি সূর্যের পরিবর্তন, পৃথিবীর মানব অনুরণনের উপর এর প্রভাব, মানব দেহে যার অনুরণন কম্পাঙ্ক গ্রহের মতোই, মানব চেতনা এবং সময়ের গতি বেড়ে যাওয়ার মধ্যে কোনো সম্ভাব্য সম্পর্ক দেখতে পান? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আমি দেখতে পাই, এবং দলগুলো, বিশেষ করে আর্টেরিয়ানরা অনেকবার উল্লেখ করেছে এবং তারা পুরো সৌরজগতে যা ঘটছে তা নিয়ে কথা বলেছে। তারা বলেছে যে এটি একটি বিশাল ঝিল্লি, মানুষের উপলব্ধিতে বিশাল, কিন্তু সৌরজগৎকে ঘিরে একটি ঝিল্লি তৈরি হয়েছে এবং নির্দিষ্ট কিছু ঝিল্লি যেগুলো কোয়ান্টাম ফিল্ডের মতো বুদবুদ। আমাকে যা দেখানো হয়েছে তা বর্ণনা করার জন্য এটাই আমার পক্ষে সবচেয়ে ভালো মানবিক উপায়। এগুলো প্রতিটি গ্রহের ভেতরে তৈরি হচ্ছে এবং এগুলো সৌরজগতের ভেতরে অবস্থিত। আর প্রতিটি বুদবুদের ভেতরে শক্তির আচরণের যে প্রকৃতি, তাকেই আমি পদার্থবিজ্ঞান বলি। আমি পদার্থবিজ্ঞানকে মূল্যধারার বিষয় হিসেবে দেখি না। আমার কাছে এটা কেবল শক্তি কিভাবে আচরণ করে এবং মৌলিক স্তরে এটি কি তার অধ্যয়ন। এবং তারা বলছে যে সৌরজগতের সমগ্র প্রকৃতি তার নিজের ভেতরেই মৌলিকভাবে পরিবর্তিত হচ্ছে, একে এমনভাবে উন্নত করা হচ্ছে যাতে সমগ্র সৌরজগতে জীবনের বিকাশের জন্য একটি নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং এটি বিশাল, এটি একটি বড় ব্যাপার। এবং তার উপরে আলোর প্রকৃতি সম্পর্কে বহু বছর ধরে আমাকে যা বলা হচ্ছে, পদার্থবিজ্ঞান একে কেবল বিন্দু সদৃশ ফোটনের মতো বলে বর্ণনা করে, যার খুব সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, যেমন স্পিন বা বিস্তার, এই সব সাধারণ জিনিস। কিন্তু বাস্তবে তারা বলছিল প্রত্যেকটি এক ধরনের, এবং সেগুলো আসলে স্বতন্ত্র নয়। স্বতন্ত্র ফোটন বলে কিছু নেই। তারা বলছে এটা কেবল স্বতন্ত্র প্যাকেটের আপাত ধারণা, কিন্তু সেগুলো সবই একই ক্ষেত্রের অংশ। তারা বলছে এগুলো এক ধরনের জীবন্ত গ্রন্থাগারের রূপ। তাই যখন সূর্য থেকে আলো আপনার উপর এসে পড়ে, আপনি আক্ষরিক অর্থেই এই নিষ্কলঙ্ক জীবন্ত গ্রন্থাগার কোডগুলোতে সিক্ত হন, যা সূর্য থেকে আপনার কাছে আসে, এবং আলো যখন আপনার শরীর থেকে নির্গত হয় তখন আপনিও সেগুলাকে নিজের মধ্যে ছাপিয়ে নেন। আর এটাই হলো এই জীবন্ত আদান প্রদান, এই জীবন্ত আলোর গ্রন্থাগার যা আমরা ক্রমাগত বিনিময় করে চলেছি এই আলোর মাধ্যমে, যা কেবল এক থেকে অন্যে, তারপর আরেক থেকে অন্যে যায়। এবং এই গ্রন্থাগারটি যত বেশি মিথস্ক্রিয়াশীল হয় ততই এটি আপডেট ও প্রসারিত হতে থাকে, এবং এটি অস্থানিকও বটে। সুতরাং এই পুরো বিষয়টি, মানে, এটা নিজেই একটা বিশাল আলোচনার বিষয়। কিন্তু প্রশ্নের উত্তর দিতে গেলে বলতে হয়, হ্যাঁ, অবশ্যই। এবং সময়ের আপাত ধারণা পরিবর্তিত হচ্ছে, কারণ আমাদের যা ভাবতে শেখানো হয়েছে। আমি নিশ্চিত যে আপনার এবং আপনার অনেক দর্শকেরই এই অভিজ্ঞতা আছে যে যখন তারা অনেক ছোট ছিলেন তখন সময়টা যেন আরো অনেক বেশি দীর্ঘ মনে হতো, যেমন দিনটা আরো দীর্ঘ মনে হতো, এবং একের পর এক ঘটনা যেন আরো বেশি প্রসারিত বলে মনে হতো। এবং তারা বলছেন যে সময়কে আমরা যেভাবে বুঝে এসেছি তার প্রকৃতিতে একটি নবজাগরণ ঘটতে চলেছে। তারা বলছেন যে সময় সম্পর্কে আমরা যা জেনে এসেছি এবং ঘটনাগুলোর যে ধারাবাহিক বিন্যাসকে আমরা রৈখিক সময় বলি তা বদলে যাবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই যে পরিসর জুড়ে আমরা ছড়িয়ে আছি তার সমস্ত ঘটনার মধ্যে এমন এক আন্তঃসংযোগ রয়েছে। এটি হবে রূপান্তরকারী। তাই হ্যাঁ, আমি মনে করি এটা পুরোপুরি 100% সত্যি। হ্যাঁ, চমৎকার। এখন আমার বন্ধু রিক, আমার মনে হয় সে আপনার সাম্প্রতিক একটি সাক্ষাৎকার দেখেছে। রিককে ধন্যবাদ। সে আমার বড় জ্ঞানী ভাইয়ের মতো। সে আমাকে ঝামেলা থেকে দূরে রাখে। ভালোবাসি রিক। কিন্তু হ্যাঁ, সে বলছিল, আপনি বলছিলেন যে কিভাবে এই তরঙ্গগুলো আসছে, এবং আমার মনে হয় আপনি জুলাইয়ের কথা বলেছিলেন। এরপর সমষ্টিগতভাবে আমরা কোথায় থাকব? মানে, আমরা কি নতুন পৃথিবীতে বাস করব? আর ভবিষ্যতে এমন কোনো তারিখ আছে কি যে তারিখে আপনি বড় ধরনের কোনো পরিবর্তন আসতে দেখছেন? হ্যাঁ,
আমি এটার উত্তর দিতে পারলে খুশি হব। তো আমার পাওয়া তথ্য অনুযায়ী এবং আমি আমার উচ্চতর সত্তা ও দলগুলোকে অনুভব করতে পারছি যে তারা প্রথমে তারিখ সংক্রান্ত প্রশ্নটির উত্তর দিতে চাইছে। তারা বলছে যে এই প্রক্রিয়াটি শক্তি দ্বারা চালিত। সুতরাং আপনি যে নির্দিষ্ট শক্তি অর্জন করেছেন তার উপর ভিত্তি করে বিভিন্ন ঘটনা ঘটে এবং প্যাকেটগুলো খোলে। যেমনটা আগের প্রশ্নে বলা হয়েছিল যে যখন আপনি শক্তি অর্জন করেন তখন সুপ্ত ক্ষমতাগুলো প্রকাশ পায়, প্যাকেটটি খোলে এবং আপনি সেটির নাগাল পান। তাই তারা বলছে যে এটা তারিখ নিয়ে ততটা নয়, কারণ আপনাকে মনে রাখতে হবে যে প্রত্যেকের প্রতিক্রিয়া এবং একটি নির্দিষ্ট পরিবর্তনের প্রতি তারা কিভাবে প্রতিক্রিয়া জানাতে বেছে নেয় সেটাই নির্ধারণ করে যে তাদের কাছে পরবর্তী কোন শক্তির ধাপটি আসবে। আর এটা ব্যক্তিগত এবং বৈশ্বিক উভয় স্তরেই প্রযোজ্য। আচ্ছা, তো তারা বলছে যে এই মুহূর্তে তারা যা দেখছে তা হলো একটা বিশাল ঢেউ আসছে এবং তারা বলছে যে এখন পর্যন্ত মানুষ এটা বেশ ভালোভাবে সামলাচ্ছে, যদিও অনেক বাধা বিপত্তি আছে এবং আমি নিজেও গত কয়েক সপ্তাহে বেশ কিছু ধাক্কা খেয়েছি। ঈশ্বর, এবং তাই অনেক কিছু বেরিয়ে আসছে। কিন্তু আপনি যখন থিতু হবেন এবং তারা বলছে যে আপনি যখন এর সাথে এগিয়ে যাবেন তখন দেখবেন আপনি সেগুলোর মধ্য দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছেন, দ্রুত থিতু হচ্ছেন। আপনি সেগুলো আরো ভালোভাবে সামলাতে পারবেন কারণ এখন আপনার মধ্যে উৎস বুদ্ধিমত্তা, ভালোবাসার বুদ্ধিমত্তা আরো বেশি পরিমাণে রয়েছে এবং এখন আপনি প্রতিক্রিয়া দেখান না, আপনি এখন বুদ্ধিমত্তার সাথে সাড়া দেন। অস্তিত্বের এক সম্পূর্ণ ভিন্ন উপায়। কিন্তু এর পরে তারা বলছে যে তারা এটা অনেকবার করবে। তারা বলছে যে ভবিষ্যতে ঘটতে যাওয়া ঘটনা সম্পর্কে এমন কিছু বিষয় আছে যা তারা বলতে পারত। এখন তারা বলছে যে তারা খুব বেশি কিছু বলবে না কারণ তারা বলছে এর একটা কারণ হলো তারা যা খুঁজে পেয়েছে তা হলো মানবজাতি যদি খুব বেশি প্রত্যাশা করে তাহলে তারা কি দেখতে পাবে বলে আশা করে সেদিকেই মনোযোগ দিতে শুরু করে এবং সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে তাদের ভেতর থেকে যে অভিজ্ঞতাটি উন্মোচিত হতে চাইছে তাকে সেভাবে সুযোগ দেয় না। এবং তারা বলছে যে এটা হলো মানুষের দ্বৈত সত্তার একটি অংশ, বিশেষ করে অতীতে এবং বর্তমানে তারা মানসিকভাবে সবকিছু সম্পর্কে খুব কৌতূহলী এবং সমস্ত খুঁটিনাটি জানতে চায়। এবং তারা বলছে যে তারা এটা বোঝে, কিন্তু তারা শুধু এটাই বলছে, শুধু জেনে রাখুন যে আপনার কাছে যা আসছে তা আপনার কল্পনারও অতীত এবং গভীর, এবং এটি অত্যন্ত আনন্দদায়ক। কিন্তু তারা বলছে যে পথে কিছু বাধা বিপত্তি আসবে কারণ অনেক কিছু পরিষ্কার করার প্রয়োজন হবে। এবং তারা বলছে কিন্তু আপনার সুযোগ দিলে এটি সবচেয়ে সুন্দর ও মার্জিত উপায়ে সামলানো হবে। এবং তারা বলছে এই কারণেই তারা মানুষকে শুধু একজন শান্ত পর্যবেক্ষক হতে উৎসাহিত করে। প্রতিক্রিয়া দেখাবেন না, শুধু নিজেকে এই প্রক্রিয়ার মধ্যে থাকতে দিন এবং কেবল হয়ে থাকুন, এর সাথে খেলার ছলে। এখন আপনার পথপ্রদর্শকরা কি এই চমৎকার কথোপকথনে আমাদেরকে দ্রুত হৃদয়ের গভীরে নিয়ে যেতে আগ্রহী হবেন? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তাহলে আমার উচ্চতর সত্তা, আমার উৎস বুদ্ধি, আপনি কি মানুষকে সাহায্য করার জন্য কোনো ধ্যান বা কোনো নির্দেশনা দিতে আগ্রহী হবেন? ঠিক আছে। প্রিয় আত্মাগণ, শুভেচ্ছা। ইনিই সেই সত্তা যাকে ইনি অসীম উৎস প্রেম বুদ্ধি বলে উল্লেখ করেছেন। এটি সেই একই উৎস প্রেম বুদ্ধি যা আপনাদের প্রত্যেকের ভেতরে বাস করে। এখন আপনাদেরকে ছন্দের সাথে আপনাদের শ্বাস নিয়ে খেলা করতে বলা হচ্ছে। অর্থাৎ এক মুহূর্ত সময় নিয়ে আপনার শ্বাসের গভীরতা, অগভীরতা এবং ধীর ও দ্রুত গতির সাথে খেলা করুন। যখন আপনি এটি নিয়ে খেলবেন তখন অনুভব করুন একটি মধুর ছন্দে পৌঁছানোর অনুভূতি, যাকে ইনি ছন্দময় শ্বাস বলছেন। এবং এটি আপনাদের প্রত্যেকের জন্য অনন্য এবং এটি পরিবর্তিত হবে। যখন আপনি আপনার অনন্য ছন্দময় শ্বাসে স্থির হবেন, এই মধুর স্থানটি
আপনাকে সবচেয়ে বেশি আনন্দ, সবচেয়ে বেশি স্বস্তি, সবচেয়ে বেশি শান্তি এবং আপনার সত্তার পরম সুখ এনে দেয়। সুতরাং এক মুহূর্ত সময় নিন। হে প্রিয়জনেরা, এই অনুভূতিটা অনুভব করার জন্য আরো এক মুহূর্ত সময় নিন। আর আপনি হয়তো আপনার হৃদয়ের গভীরে এবং অন্তরের গভীরে তা অনুভব করতে শুরু করবেন। যদিও তা মৃদু হতে পারে। যখন আপনার সত্তার স্বাভাবিক আনন্দ এবং মাধুর্য প্রতিটি ছন্দময় শ্বাস প্রশ্বাসের সাথে আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে বিকিরণ করতে শুরু করবে। আর তাই এখন যখন আপনি আপনার ছন্দময় শ্বাসের সেই মধুর মুহূর্তটি অনুভব করতে শুরু করবেন, তখন আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি যদি চান, আপনার উচ্চতর সত্তার পঞ্চম মাত্রিক প্রকাশকে আমন্ত্রণ জানান। আর যদি আপনি চান, তবে আপনি আপনার উচ্চতর সত্তাকে তা করতে সাহায্য করার জন্য অনুরোধ করতে পারেন। আর আপনি এখনই আপনার উচ্চতর সত্তাকে কেবল হ্যাঁ বলতে পারেন। আর তাই প্রতিটি ছন্দময় শ্বাস প্রশ্বাসের সাথে যদি চান, অনুভব করুন আপনার পঞ্চম মাত্রিক প্রেম, আলো এবং বুদ্ধিমত্তার সঞ্চার আপনার হৃদয়, আপনার কোষে, আপনার আবেগে, আপনার মনে। এবং আপনার মানবিক অভিজ্ঞতার সমস্ত ক্ষেত্র ও স্তরে প্রবেশ করছে। আর যখন আপনি তা করবেন, তখন আপনাকে আপনার সত্তার মূলে সেই করুণা, আনন্দ এবং মাধুর্য অনুভব করতে বলা হচ্ছে, যা এখন আপনার মধ্যে সেই শক্তি সঞ্চার করছে যা আপনার পঞ্চম মাত্রিক উচ্চতর সত্তার প্রকাশ। আর এখন, যদি আপনি ইচ্ছা করুন, আপনার প্রতিটি উচ্চতর সত্তা আপনাকে একটি উপহার দেবে, যা আপনার ভেতরের মূল হৃদয়ের বুদ্ধিমত্তার এক গভীরতর ও ক্রীড়াময় উন্মোচনকে সহজতর করতে সাহায্য করবে। এর সম্পর্ক রয়েছে সেই বিষয়ের সাথে, যাকে এই সত্তা অনন্ত বিন্দু এবং আপনার পবিত্র হৃদয় বলে অভিহিত করে। এগুলোই আপনার হৃদয়কেন্দ্র নামক স্থানের জীবন্ত, বুদ্ধিমান, বহুমাত্রিক ক্ষেত্রগুলো গঠন করে। সুতরাং, আপনি যদি আপনার মূল সত্তার কাছ থেকে এই উপহারটি গ্রহণ করতে চান, তবে এখনই কেবল হ্যাঁ বলতে পারেন। হ্যাঁ। আর তাই, আপনার অবিরাম ছন্দময় শ্বাস প্রশ্বাসের মধ্যে, যদি আপনি চান, তবে আপনার হৃদয়ের সেই বিকিরণ, সেই গভীরতর স্পন্দন ও অভিব্যক্তি অনুভব করার সুযোগ দিন। আপনার পবিত্র হৃদয় এবং আপনার উৎসের দিকে আপনার সরাসরি প্রবেশাধিকার, আপনার প্রবেশদ্বার, যদি আপনি বলেন। আপনার পবিত্র হৃদয়ের গভীরে বাস করা সেই প্রেমময় বুদ্ধিমত্তা, যা এখন আপনার কাছে আরো গভীর, আরো প্রসারিত রূপে প্রবাহিত হচ্ছে। আর প্রিয়জনেরা, আপনারা কি আপনাদের প্রকৃত স্বভাবের কোমলতা অনুভব করতে পারছেন?
আপনারা কি সেই মাধুর্য, সেই জীবন্ত আলোর ক্রীড়াময় নৃত্য অনুভব করতে পারছেন যা আপনাদের কেন্দ্র থেকে বিকিরিত হচ্ছে? প্রিয়জনেরা, এটাই আপনারা। যদিও আপনারা মানব রূপে বাস করেন এবং মানবতার জগতে বিচরণ করেন, আপনাদের মূল প্রেমময় আলোর বুদ্ধিমত্তাই আপনাদের আসল পরিচয়। হ্যাঁ, আর তাই তো ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, এটা খুবই চমৎকার ছিল, ডেভিড। এই পুরো সাক্ষাৎকারটি সত্যিই বিশেষ ছিল কারণ আমাদের কমিউনিটি প্রশ্ন জমা দিয়েছিল এবং আমি সেগুলো জিজ্ঞাসা করেছি, কিন্তু আপনি প্রথমবার সবাইকে আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। আর এটা আমাদের জন্য সত্যিই অর্থবহ এবং আমি এখন থেকে এটা আরো ঘন ঘন করব কারণ সবার জন্য এভাবে আলাপচারিতা করার সুযোগ পাওয়াটা খুবই বিশেষ। তো ডেভিড, আমরা কি আপনাকে আরো কোনোভাবে সমর্থন করতে পারি? মানে, আমরা আপনাকে ভালোবাসি, আপনি যা কিছু করছেন তাতে সাহায্য করার জন্য আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করতে চাই। অবশ্যই। আচ্ছা, মানে 1 নম্বর উপায় হলো নিজের কাছে আরো উন্মুক্ত থাকা এবং সবাইকে ও একে অপরকে সাহায্য করা। অবশ্যই, যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনি সেই মেডিটেশনগুলোতে যোগ দিতে পারেন যা টিম এবং অসীম উৎস বুদ্ধিমত্তা নিয়ে আসে। তো সেই মেডিটেশনগুলোর বেশিরভাগই বিনামূল্যে। চ্যানেলটি চালু রাখতে সাহায্য করার জন্য আমরা একটি ছোট মাসিক সাবস্ক্রিপশন চেয়ে থাকি, কিন্তু 14 এবং 15 অর্থাৎ ইনফিনিটি পয়েন্ট এবং স্যাক্রেড হার্টের শুরু, যেমনটা আমরা এইমাত্র ওখান দিয়ে গেলাম, সেগুলো সেখানে সক্রিয় আছে। আপনি সেখানে যেতে পারেন এবং চাইলে সেই লিঙ্কগুলো অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। ওগুলো বিনামূল্যে পাওয়া যায়, তাই আপনি যদি চান এবং তা করার জন্য আকৃষ্ট হন তাহলে আপনিও সেখানকার আনন্দে যোগ দিতে পারেন। আমার মনে হয় আপনি জানেন, এছাড়াও আমাদের কিছু ডিভাইস আছে যা আর্কটুরিয়ান এবং অন্যান্য সত্তারা ইসইনফাইনিটি বা ICYinfinerge.com এ তৈরি করতে আমাদের সাহায্য করেছে। কিন্তু এখন আমাদের একটি বড় ওয়েটিং লিস্ট আছে কারণ আমাদের কাছে অনেক মানুষ আবেদন করেছিল। তাই আপনি আমাদের ওয়েটিং লিস্টে নাম যোগ করতে পারেন, কিন্তু সেগুলো বর্তমানে উপলব্ধ নয় কারণ আমরা এখন ওয়েটিং লিস্টের কাজগুলো শেষ করার চেষ্টা করছি। সুতরাং ওগুলো হলো জীবন্ত বুদ্ধিমত্তার সিস্টেম যা আপনার পরিবেশ, আপনার ডিভাইস, খাবার, জল, এই ধরনের সমস্ত জিনিসের শক্তিগত পরিস্থিতি পরিবর্তন করে। তাই আপনি ওগুলো সেখানে পেতে পারেন। কিন্তু আবারও বলছি, আমি এই বার্তাটি সবার সাথে ভাগ করে নিতে চাই যে আমার মতে আমরা একে অপরের জন্য সবচেয়ে বড় যে উপকারটি করি তা হলো আমরা আসলে যা তা হয়ে ওঠা, এইভাবে একে অপরকে উৎসাহিত করা এবং সাহায্য করা। তো হ্যাঁ, এবং আমি আনন্দিত যে মানুষের সাথে এই বিষয়গুলো ভাগ করে নেওয়ার জন্য আমি এই সময়টা পেয়েছি, কারণ আমি মনে করি দলের পক্ষে এই তথ্যগুলো ভাগ করে নেওয়াটা অত্যন্ত সহায়ক এবং আমি আজ এখানে সবার সাথে দেখা করে এবং কাইল, তোমার সাথেও কথা বলে আনন্দ পেয়েছি। তো এটা